আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রৌদ্রময়ী স্কুলের সিস্টার্স কনসার্ন মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিডির পক্ষ থেকে প্রিনাটাল কোর্সের ৫ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী অনলাইন শীতকালীন কনফারেন্সের আজকের সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেজওয়ানা রাজ্জাক। আজকের সেশনটি একযোগে লাইভ সম্প্রচারিত হচ্ছে জুম এবং মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিডির ফেসবুক পেজ থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি প্রফেসর ডক্টর সুমাইয়া বারী, হেড অফ দি ডিপার্টমেন্ট অব অবস অ্যান্ড গাইনি, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, এমবিবিএস FCPS in obstetrics and gynecology, fellowship in infertility, IVF and reproductive medicine from India. এছাড়াও তিনি একজন ল্যাপারোস্কোপ অ্যান্ড হিস্টেরোস্কোপিক সার্জন। আমরা সত্যি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি আমাদের মাঝে এমন একজন অতিথি পেয়ে। আজ আমরা যে টপিকটি নিয়ে ম্যামের সাথে কথা বলবো সেটি হচ্ছে ন্যাচারাল ডেলিভারি, প্রিনাটাল জ্ঞান সম্পন্ন পেশেন্ট ও একজন ডক্টর হিসেবে ম্যামের অভিজ্ঞতা। এই বিষয়গুলো যে শুধু একজন চিকিৎসকের দৃষ্টিকোণ থেকেই আজকে আলোচিত হবে এমন নয়, বরং একজন মা কিভাবে একটি নিরাপদ, সম্মানজনক ও পজিটিভ প্রসব অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন বা ডাক্তারেরা আসলে মায়েদের থেকে কেমন প্রস্তুতি এক্সপেক্ট করেন সেই বিষয়গুলো উঠে আসবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের সেশনটি আমাদের মায়েদের জন্য খুবই খুবই হেল্পফুল হতে যাচ্ছে ইনশাল্লাহ। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এবং আজকের পুরো সময়টা জুড়ে সঞ্চালক হিসেবে থাকছি আমি রেজওয়ানা রাজ্জাক। আমি একজন সার্টিফাইড চাইল্ড বার্থ এডুকেটর এবং দৌলা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমানি বার্থ থেকে আমার সার্টিফিকেশন প্রসেস কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। বর্তমানে রৌদ্রময়ী দৌলা টিমের সাথে যুক্ত আছি এবং ভার্চুয়াল দৌলা সেবা প্রদান করে যাচ্ছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড LLB ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি। আজকে যেহেতু আমরা ন্যাচারাল ডেলিভারি নিয়ে কথা বলবো, তাই মূল আলোচনায় যাওয়ার আগে অডিয়েন্সদের উদ্দেশ্যে ন্যাচারাল ডেলিভারি নিয়ে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের অনেকের একটা ধারণা আছে যে ন্যাচারাল ডেলিভারি আর নর্মাল ডেলিভারি দুটো একই, কিন্তু এই দুটো বিষয় কিন্তু এক নয়, এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন ন্যাচারাল ডেলিভারি হচ্ছে এমন একটা ডেলিভারি যেখানে মা সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে প্রসব করেন, সেখানে কোনো ধরনের মেডিকেল ইন্টারভেনশন ব্যবহার হয় না। পুরো প্রসেসটা আসলে শুরু হয় ন্যাচারালি, প্রোগ্রেসও হয় ন্যাচারালি এবং শেষও হয় একদম পুরোপুরি ন্যাচারালি। এখানে কোনো ধরনের এপিডুরাল, পিটোসিন বা এপিসিওটমি এসব কিছু দেওয়া হয় না। অন্যদিকে নর্মাল ডেলিভারি যদিও ভ্যাজাইনাল বার্থ, তবে এখানে কিছু মেডিকেল ইন্টারভেনশন গ্রহণ করা হয়, যেমন লেবার ইন্ডিউস করা বা এপিডুরাল দেওয়া ইত্যাদি। অর্থাৎ যে ভ্যাজাইনাল ডেলিভারিতে কোনো মেডিকেল হস্তক্ষেপ গ্রহণ করা হয় সেটা নর্মাল ডেলিভারি, আর যে ভ্যাজাইনাল ডেলিভারিতে কোনো ধরনের মেডিকেল হস্তক্ষেপ গ্রহণ করা হয় না সেটা ন্যাচারাল ডেলিভারি। তবে উভয় ক্ষেত্রে ডাক্তার বা মিডওয়াইফ বা এদের মতো মেডিকেল পার্সন যারা আছেন তারা উপস্থিত থাকতে পারেন। তো এই ছিল মোটামুটি ন্যাচারাল ডেলিভারি ও নর্মাল ডেলিভারি সম্পর্কে দুটো কথা। আমি এখন আর কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের অতিথি ডক্টর সুমাইয়া বারী ম্যামের কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাকে শুনতে পাচ্ছি এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তুমি এত সুন্দর করে এই ন্যাচারাল বার্থ আর নর্মাল বার্থ এই দুটো বুঝালে আমাদের যারা আজকে অডিয়েন্স আছে তাদের জন্য। এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন ম্যাম? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে, আবার একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ, ভালো আছি আল্লাহ আপনাকে দ্রুত আলহামদুলিল্লাহ। সুস্থ করে দিক, আমিন। আমরা খুবই আনন্দিত ম্যাম যে আপনার এত ব্যস্ত একটা শিডিউলের মাঝেও আপনি আমাদেরকে সময় করে দিয়েছেন, জাজাকিল্লাহু খায়রান। না আসলে আমার এই তোমাদের যে গ্রুপটা, এই হ্যাঁ। গ্রুপটার প্রতি আমার একটা অসম্ভব ধরনের ভালো লাগা কাজ করে। কারণ তোমাদের গ্রুপ থেকে অনেকেই কিন্তু আমার কাছে ডেলিভারির জন্য যায়। হ্যাঁ, আচ্ছা। তো দেখা যায় যে তোমাদের গ্রুপ থেকে তারা এত বেশি সেলফ এডুকেটেড হয়ে যায়, হুম। মোটিভেটেড হয়ে যায়, যেটার হুম। জন্য আমার সাকসেসফুলি তাদেরকে একটা ডেলিভারি করতে অনেক হেল্প হয়। এই জন্য তোমাদেরকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ মানে বেশিরভাগ পার্টটাই তোমরা এমন ভাবে পেশেন্টকে
মানে টিচ করে দাও, এবং তারাও তোমাদের কাছ থেকে লার্ন করে এমন ভাবে এডুকেটেড হয়ে যায়, যেটা আসলে সাকসেসফুল নর্মাল ডেলিভারিতে আমাকে অনেক হেল্প করে। হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আমরা আসলে আপনার কাছ থেকে আজকে অনেক কিছুই জানবো ইনশাআল্লাহ। আমার তো অনেক, মানে আমি তো অনেক এক্সাইটেড হয়ে যাচ্ছি আপনার সাথে কথা বলতে বলতে। তো আজকে প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে আসলে জানতে চাবো সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি নিয়ে আপনার অভিজ্ঞতা যদি একটু আপনি আমাদের সাথে শেয়ার করতেন, যে কিভাবে আপনি নর্মাল ডেলিভারির জন্য আপনার পেশেন্টের সাথে প্রোগ্রেস করেন। হুম, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। আমি তার আগে একটু রোগীদের বোঝানোর জন্য এভাবে যদি বলি, আমাদের আগের দিনে কি হতো, আগের দিনে কিন্তু একটা মা একটা মেয়ে বিয়ের আগে থেকেই জানতো যে তাকে বিয়ের পরপরই মা হতে হবে। হুম। তার মানে মেয়েটা বিয়ের আগে থেকে মেন্টাল প্রিপারেশন নিয়েই থাকতো যে বিয়ের পরের মাসেই যদি তার মাসিক বন্ধ হয়, তার মানে এটা হুম। খুশির খবর, সে মা হচ্ছে। তার মানে এখানে পেশেন্টের, মেয়েটার এই মেন্টাল একসেপ্টেন্সটা যে সে মা হতে যাচ্ছে, এটা সে আগে থেকেই ওভাবে তৈরি থাকে। এটা তার ফ্যামিলি বলো, তার সমাজ বলো, এটা আমাদের আগেকার দিনে এভাবেই প্রচলনটা ছিল। এবং এই মাটা বা মেয়েটা যখন গর্ভবতী অবস্থায় হচ্ছে, তখন কিন্তু সে তার বাড়ির সমস্ত কাজকর্ম করত, এবং হুম। আহ সেই ঢেকি ছাটা চাল বলো, মেঝে লেপা বলো, সবকিছুতে সে কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতো। কেন? সে জানতো তার দাদু নানু বা তার মা শাশুড়ি তাকে বলতো যে এগুলো সব করো, তাহলে তোমার সুন্দর ডেলিভারিটা হয়ে যাবে। তো এই যে তার মধ্যে একটা কি মেন্টাল প্রিপারেশন হলো, তারপর তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটাও সে এনশিওর হলো। এবং এই যে বলছো যে আগেকার দিনে কিন্তু অনেক ডেলিভারি বাসায় হতো, বাসায় হওয়ার পর কি হতো, এই ডেলিভারি গুলোতে বাচ্চার কর্ড কাট কেটেই কিন্তু বাচ্চাকে মায়ের বুকে দেওয়া হতো। তাহলে সেখান থেকে যখনই বাচ্চা মায়ের বুকের দুধ চুষতে শুরু করলো, তখনই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ব্রেন থেকে অক্সিটোসিন নামে একটা হরমোন রিলিজ হয়, যেটা হ্যাঁ। আমি যখন হসপিটাল ডেলিভারি করছি, যেমন এই যে আজকে একটা ডেলিভারি করলাম, করার পর আমি কিন্তু বলছি প্রায় 3 কেজি 700 গ্রাম বাবুর ওজন। মাশাআল্লাহ। মাশাল্লাহ। এবং ওনার আলট্রাসোনোগ্রাফিতে এটাও বলেছিল যে প্লাসেন্টার একটা এক্সট্রা লোব আছে। তো আই ওয়াজ সো টেন্স, বিকজ অনেক সময় কি হয়, এক্সট্রা লোবটা থেকে যায়, থেকে গেলে ডেলিভারির পর অনেক ব্লিডিং হতে পারে। এই জন্য আমি কিন্তু সিস্টারকে বললাম, দিদি অক্সিটোসিন দিয়েছেন? কারণ কি, অক্সিটোসিন ইউট্রাসটাকে কন্ট্রাক্ট করে প্লাসেন্টাল সেপারেশন করে প্লাসেন্টা ডেলিভারি করবে। কিন্তু আমি এখানেই বলছি যে তাহলে আগে ন্যাচারাল বার্থ গুলোতে কি হতো, যখনই মায়ের বুকে বাচ্চাটা সাক করা শুরু করলো, তখনই কিন্তু ব্রেন থেকে অটোমেটিক অক্সিটোসিন রিলিজ হয়ে ও যেমন ব্রেস্টকে কন্ট্রাক্ট করতো দুধ আসার জন্য, ঠিক তেমনি মায়ের জরায়ুটাকে কন্ট্রাক্ট করতো, করলেই কিন্তু মেয়েটার ফুলটা বের হয়ে আসতো, এবং সে ডেলিভারিটা কমপ্লিট হয়ে যেত। এই জন্যই মানে ভালো লাগলো তুমি এত সুন্দর করে বললা। কিন্তু খেয়াল করে দেখো, তোমার এই ন্যাচারাল বার্থেও কিন্তু প্রত্যেকটা জায়গায় কিছু সায়েন্টিফিক জিনিস আছে, যেটা আসলে আল্লাহ তাআলাই ওভাবেই তৈরি করেছে। হ্যাঁ, মানে হি হুম। ইজ দ্য বিগ সায়েন্টিস্ট, রাইট? এবং উনি আমাদের হ্যাঁ। বডি, আমাদের যত রিপ্রোডাক্টিভ সবকিছু, জন্ম মৃত্যু সবকিছু কিন্তু উনি একটা যেভাবে তৈরি করেছে, আমরা এখন যেগুলো স্টাডি করছি, মানে তার থেকে বড় সায়েন্টিস্ট আর নাই। কেন? উনি কিন্তু সবকিছু এইভাবে তৈরি করেছে, যার জন্য কিন্তু দেখো ন্যাচারাল বার্থেও আমাদের মা বাচ্চারা অনেকেই ভালো থাকতো। কিন্তু তার মধ্যে আমরা যদি চিন্তা করি যে তাহলে আমাদের এই যে এত জ্ঞান আহরণ করে কোন কোন জায়গায় আমরা সেটা অ্যাপ্লাই করে, আমাদের আগে যে অনেক বেশি মাতৃমৃত্যু হার ছিল, অনেক বেশি শিশু মৃত্যু হার ছিল, এইটার যে কারণগুলো, যেটাও তাদের প্রেগনেন্সিতে এবং ডেলিভারির সময় কিছু মিসম্যানেজমেন্টের জন্য হচ্ছে, সেটাকে যেন আমরা কাটিয়ে উঠতে পারি, সেটার জন্যই কিন্তু আমরা আমাদের জ্ঞান আহরণ করছি, এবং সেটার জন্যই কিন্তু আমরা রোগীদেরকে সাহায্য করতে চাচ্ছি। এখন তুমি যে কথাটা বললা, আমি এত গল্প বলার একটাই কারণ, আমি যদি এখনকার দিনে আসি, হুম। এখনকার দিন কিন্তু অনেক সময় বেশিরভাগ মেয়েরা হাই এডুকেশনে থাকে, তাদের একটা বাইরে যাওয়ার প্ল্যান থাকে, পিএইচডি করার প্ল্যান থাকে,
আমি আমার সেট আপে বসে বেশিরভাগ প্রেগনেন্সি পাই, ওরা বলছে যে ম্যাডাম আমি তো এখন এটা রাখতে চাচ্ছিলাম না, আমার এরকম এরকম প্ল্যান আছে। অথচ সে অলরেডি 30 হয়ে গেছে, তার বয়স 30-র কাছাকাছি। তাহলে এখানে দেখো, আজকালকার দিন আর পুরানো দিনে আমাদের মেয়েদের মধ্যে এই যে মেন্টাল প্রিপারেশন, যে আমি মা হব বিয়ের পরপরই, আগে যেটা থাকতো এখন কিন্তু সেটা থাকছে না। তাহলে হুম। একটা মেয়ে যখনই সে মেন্টালি প্রিপেয়ার না যে সে প্রেগনেন্সিটাকে নিবে কি নিবে না, তখন কিন্তু তার প্রেগনেন্সির যে নর্মাল সাইন সিমটম গুলো হতে থাকে, তার মাথা ঘোরা, বমি ভাব হওয়া, কনস্টিপেশনের সমস্যা, সবকিছু তার তখন বেশি বেশি মনে হয়, তার তখন অনেক খারাপ লাগে, তাই না? হ্যাঁ। কিন্তু তার মানে এখানে সাইকোলজির একটা বিশাল ব্যাপার কাজ করতেছে। এই যে এই ডেলিভারি গুলো যে হচ্ছে, যেমন সেদিনও আমি একটা পেশেন্ট পেয়েছি, এবং আমি এই এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদেরকে মেসেজ দিচ্ছি। তোমরা জানো না, পেশেন্টটা পুরো 10 সেন্টিমিটার ডাইলেটেশন নিয়ে আসছে, এবং সে এবারই প্রথম মা হচ্ছে। আমি তো পুরো অবাক, কিভাবে। এবং আমি ওর সাক্ষাৎকারে জানলাম ও তোমাদের এখানে এবং আরো কয়েকটা এরকম ইয়ের সাথে ও তোমাদের ক্লাসগুলো করেছে, এবং ও ওভাবে নিজেকে তৈরি করেছে। এবং ওর পেন উঠার পর ও নাকি শুধু আল্লাহ আল্লাহ করেছে, শাওয়ার নিয়েছে, হাঁটাহাঁটি করেছে, স্কোয়াট হয়েছে, এগুলো করে টরে ও একেবারে যখন আমার লেবার রুমে পৌঁছেছে, তখন দেখা যাচ্ছে সে তার একেবারে ফুল ডাইলেটেড। কিন্তু এই মেয়েটা কিন্তু বাংলাদেশে থাকে না, ও শুধু এই ডেলিভারি করার জন্য বাংলাদেশে আসছে। ওদের আই, ফ্যামিলি অনেকের হাতে ডেলিভারি হয়েছে। তা আমি খুবই অবাক হলাম, সে কিন্তু প্রথম মা হচ্ছে। তার মানে দেখো, এই যে মেয়েটার মেন্টাল প্রিপারেশন, ডেডিকেশন, এইটা কিন্তু ওকে এই অবস্থায় নিয়ে আসলো, এবং খুব সুন্দর। ও আসার মাত্রই আমাকে জানালো, আল্লাহর রহমত যে আমি তখন চেম্বারেই ছিলাম, আমি দৌড় মেরে গেলাম, এবং ঘন্টাখানেকের মধ্যেই বাবুটা সুন্দরভাবে ডেলিভারি হয়ে গেল। হ্যাঁ। হুম। এবং ও দেখে আমাকে এটাও বলছে, ম্যাডাম ডেলিভারির সাথে সাথে কর্ড না কেটে আমার বাবুকে আমার ব্রেস্টে দিবেন। আমি আসলে আমার পেশেন্টদের সাথে খুব ফ্রেন্ডলি থাকি, যার জন্য আমার পেশেন্টরা আমার কাছে খুব সহজে রিকোয়েস্ট করা বলো বা অ্যাডভাইস করা হুম। বলো, ইভেন আমি ওদেরকে মাঝে মাঝে বলি, আচ্ছা বলো তো এটা করলে কি হবে, আমি তোমার কাছ থেকে শিখি। তো যার জন্য জিনিসটা হলো, তো এখানে কিন্তু তোমাদের এই যে প্রিন্যাটাল যে ক্লাসগুলো নিচ্ছ তোমরা, এইটার একটা দারুণ প্রভাব আছে, যেটার জন্য আমাদেরও এই যে সাকসেসফুল একটা ডেলিভারি হিস্ট্রি তারা লিখছে, তারা আমাদেরকে অনেক প্রেস করছে, এটার পিছনে তোমাদের অনেক অবদান। এটা আসলে মানে আমিও কিন্তু তোমাদের এখানে অনেক পেশেন্টকে বলি যে ওনাদের এখানে ইয়ে করবেন, এটাতে ওনারা অনেক ভাবে তোমাদেরকে তৈরি করে। আরেকটা যেটা হয়েছে দেখো, যে অনেক পেশেন্টই আছে যে এই যে সিম্পল একটা কাজ বললাম, আমরা ফিজিওথেরাপিতে পাঠিয়ে দিই। আমাদের 20 উইকস এর পর প্লাসেন্টাল পজিশন ভালো থাকলে আমরা বলে দিই যে আপনি ফিজিওথেরাপিতে চলে যান, ওনারা আপনাকে অ্যান্টিনাটাল এক্সারসাইজ গুলো করাবে, যেটা আপনার নর্মাল ডেলিভারিতে হেল্প করবে। জি। ঠিক তেমনি অনেক রোগী আছে, এই যে স্কোয়াটিং পজিশনটা যে ভালো, সে এসে বলে ম্যাডাম আমি তো আমার বাসার ঘর মোছার কাজটা আমি করি। হুম। চিন্তা করে দেখো, তার মানে হ্যাঁ। এখানেও কিন্তু তার একটা লার্নিং, সে বুঝতেছে ঘর মোছার সময় যে পজিশনটা হবে ওইটা তাকে হেল্প করবে তার এই ইয়েটার জন্য। তো এইগুলো আসলে অসম্ভব রকমের একটা পজিটিভ প্রভাব ফেলে। তবে ইদানিং একটা জিনিস আছে যেটাও আমাদেরকে খুব মানে প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে অনেক গ্রুপ চলে এসেছে। গ্রুপগুলোতে পজিটিভ কথাও যেমন থাকছে, কিছু কিছু গ্রুপে অনেক নেগেটিভ কথাও থাকে। হুম। তো হ্যাঁ। সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে আছে পজিটিভটা বাদ দিয়ে নেগেটিভটা পিক করে। নেগেটিভটা যখনই সে পিক করে, তখনই কিন্তু সে দেখা যায় আসার পর থেকেই যেমন এই যে আমি আজকে যে ডেলিভারিটার কথা বললাম, এই মেয়েটা গতকালকে রাত ভোর 4টায় তার পেন উঠেছে, আমাদের হুম। লেবার রুমে এসে সে সকাল 10টায় এসেছে। এবং আমি এ পর্যন্ত আমি আমার ব্যস্ততার কারণে আমি একবার ইউনাইটেড মেডিকেল কলেজ, একবার হসপিটাল, একবার আমার চেম্বার, রোগী, আমি কিন্তু ওর সাথে সবসময় ফোনে ফোনে কমিউনিকেশন করেছি। আমি ওকে একদম ফিজিক্যালি দেখতে গেলাম, ওর যখন বললো ফুল ডাইলেট মাথা দেখা যাচ্ছে, আমি তখন ওর কাছে গেলাম। বলছি কেন, এই যে ওকে এমন ভাবে পুরো প্রেগনেন্সিটা ওকে আমি রেডি করে রেখেছিলাম,
এবং ওকে বারবারই বলছিলাম যে তুমি পারবে, তুমি পারবে। ও কিন্তু ফোনে আমার সাথে একটু কথা বলে ও খুব স্যাটিসফাই, এবং ও জানে যে ওর ডেলিভারি টাইমে আমি চলে আসব। এবং ওর প্রায় 3 কেজি 700 গ্রামের একটা বেবি ডেলিভারি হলো, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আমি মনে করি পুরো ক্রেডিটটাই ওর। ও ডেলিভারি, দেখো, ও ভোর 4টা থেকে ব্যথাটা সহ্য করেছে। তবে হুম। হ্যাঁ, দুপুর থেকে এসে ও বলেছে, ম্যাডাম আমি আর পারবো না, আপনি আমাকে এখন ইপিডুরাল দেন, না দিলে আমার মনে হয় সিজার করে ফেলতে হবে। তখন আমি ওকে বলেছি, ওর ফাইন্ডিংস বলেছে 4.5 cm, ভালো আছে, বাচ্চা হাঁটবে। বলেছি লাগবেই? বলছে হ্যাঁ ম্যাডাম, আমি আর সহ্য করতে পারছি না। তাহলে এখানে যেটা হলো, ওর ওই ন্যাচারাল জিনিসটাই থাকলো, সেটাকে যেহেতু ও পারছে না বললো, আমার এপিডুরাল দিয়ে যাতে সুবিধা যেটা হলো, ও কাম কোয়াইট থাকলো, ওর ডেলিভারিটা আমি করে ফেলতে পারলাম। তুমি যেটা প্রথমে সুন্দর করে বলছিলা যে হুম। ন্যাচারাল আর নর্মালের মধ্যে পার্থক্য এখানে। এখানে দেখো, যদি আমি এই ইন্টারভেনশনটা না নিতাম কি হতে পারতো। ও যেরকম করে আমাকে তখন ফোন করে একবার কান্না করে দিল, আমি জানি যে তখনও ওকে আমি বোঝানোর পরও যদিও না রাজি হতাম ওকে এপিডুরাল দিতে, ও এত বেশি প্যানিক হয়ে যেত, কান্নাকাটি চিল্লাচিল্লি, ম্যাটারনাল ডিস্ট্রেস তৈরি হলে তখন আস্তে আস্তে কিন্তু ফিটাসও ডিস্ট্রেসে চলে যায়। হ্যাঁ। এবং 4 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার হয়ে ডেলিভারি হওয়া পর্যন্ত অনেকটা টাইমের ব্যাপার, তাই না? হ্যাঁ। তখন আমাকে এই ব্যবস্থাটা নিতে হলো, এবং আমি তাকে এপিডুরাল দেওয়ার পর সে কাম কোয়াইট থাকলো। জাস্ট ডেলিভারি যখন ফুল ডাইলেটেশনের কাছাকাছি, তখন আমরা ওটা অফ করে দিলাম। তখন আবার বলল যে ম্যাডাম এতক্ষণ এত আরামে ছিলাম, এখন তো আবার কষ্ট হচ্ছে। তো আমি বলেছি কষ্ট না করলে তো হবে না, আমাদের মারা তো সারাক্ষণই রাগ করে বলে, তাই না? মা হ্যাঁ। কোনোভাবেই বুঝবো কি করে। তো সেটাই হচ্ছে কথা। তো এখানে একটা প্রেগনেন্সিতে এই যে মেয়েটার মেন্টাল প্রিপারেশন যে হ্যাঁ আমি মা হব, তারপর তার অ্যাক্টিভলি কাজকর্ম করে যাওয়া, তার ডেইলি নিউট্রিশাস ফুড খাওয়া, ডেইলি অ্যাক্টিভিটি করা, এবং বাসায় যারা মুরব্বীরা থাকে তারাও যে কথাগুলো বলে সেগুলোকেও পজিটিভলি নেওয়া, এগুলো খুব দরকার আছে। কারণ হুম। অনেক সময় কিন্তু অনেক রোগী এসে বলে, না ম্যাডাম, আমার মা এটা বলে ওটা বলে, আমার ভালো লাগে না। কারণ প্রেগনেন্সিতে কিন্তু হরমোনের প্রভাবে মুড সুইং করে, খুবই মুড হ্যাঁ। সুইং করে। এবং এইটা সে বেসিক্যালি অ্যাপ্লাই করে তার খুব প্রিয়জনদের কাছে, সেটাকে তার মার সাথে করে, তার স্বামীর সাথে করে। হাজবেন্ড। এই হ্যাঁ, এই দুইজন বেচারা এই তার প্রেগনেন্সিতে খুব সাফার করতে থাকে। কিন্তু এই মা আর হাজবেন্ডকেও যদি বুঝিয়ে বলা হয় যে এটা আসলে ওর দোষ না, হুম। ওর ওই হরমোনের কারণে এটা অটোমেটিক হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। এবং জানো, আজকে আমি একটা পেশেন্ট পেয়েছি, ও জাস্ট প্রেগনেন্সির 9 উইকস, এবং সে এসে অনেক কথা বলছে। তখন আমি যখন হাজবেন্ডকে বলছি যে ওকে তো অনেক কথা বললাম, আপনার কি দায়িত্ব বলেন তো? তখন বললো, সে তাকায় আছে, কিছু বলতে পারছে না। তখন আমি বললাম যে ও কিন্তু এই সময় রেগে যাবে, ওর উপর আপনার রাগ করা চলবে না, আপনাকে একটু কাম কোয়াইট থাকতে হবে। হাজবেন্ড আমাকে বলে কি, ইস ম্যাডাম, আপনার কাছে যদি গতকালকে আসতাম। তাহলে যে কেন? বলে আজকে সকালে আমি ওর সাথে অনেক রাগারাগি চিল্লাচিল্লি করছি। জি কারণ ম্যাম, এই ও কারণেই এমনিতেই রেগে যাচ্ছিল। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই দরকার। এবং আমাদের দেশে তো মেয়েদের মেন্টাল হেলথটা খুবই ইগনোর হয়, খুবই ইগনোর হয়। হ্যাঁ। এটা নিজের ফ্যামিলিতেই বলো আর শ্বশুর বাড়ির ফ্যামিলিতেই বলো। হুম। জি, এই কারণে ম্যাম আমাদের প্রিনাটাল কোর্সটা কিন্তু কাপল কোর্স। এখানে আমরা মায়েদেরকে যেভাবে শেখাই, বাবাদেরকেও শেখাই। আমাদের কিছু ক্লাস হুম। আছে যেগুলো শুধুমাত্র মায়েদের জন্য, কিন্তু হুম। ম্যাক্সিমাম ক্লাসগুলোই বাবা মা দুজনেই করতে পারেন। আরেকটা বিষয় হুম। হচ্ছে, যেসব মায়েদের আসলে প্রিনাটাল জ্ঞান থাকে, ডেলিভারি সম্পর্কে তাদের নলেজ থাকে, তারা দেখা যায় যে খুব ভালো ডিসিশন নিতে পারে। কোনো সিচুয়েশনে যদি মেডিকেল ইন্টারভেনশনের দরকার হয়ও, তারা তখন সেটা হুম। নিজেই বুঝে, দেখা যায় যে নিজেই তারা সেই জিনিসটাকে মানে অ্যাকনলেজ করে নেয়। তারা ওই সময় ওভাবে প্যানিকড হয়ে যায় না। আরেকটা জিনিস হচ্ছে, হুম। এসব মায়েরা, মানে যেসব মায়েদেরকে আমি এটা দেখেছি, যে যেসব মায়েরা বার্থ সম্পর্কে পড়াশোনা করেন, তাদের পেইন কোপিং যে অ্যাবিলিটি সেটা বেশি থাকে। তারা খুব ভালো হুম। পেইনটা ম্যানেজ করতে পারে। তারা সহজে কোনো ধরনের তাদের ব্যথা সহ্য করতে পারছে না, এই কারণে যে ইন্টারভেনশন নেওয়া বা এপিডুরাল নেওয়া, এই মানে হারটা তুলনামূলক কম। তো আমি হ্যাঁ। আপনার কাছ থেকে এখন মানে এই জিনিসটা আরেকটু জানতে চাচ্ছি যে আপনার নর্মাল ডেলিভারির জন্য যেসব পেশেন্টের প্রিনাটাল জ্ঞান থাকে বা প্রিপারেশন থাকে,
হুম তাদের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন, বা হুম আপনি কি মনে করেন যে খুব নর্মাল হ্যাঁ ডেলিভারির জন্য একজন পেশেন্টের হুম, কেমন প্রিপারেশন থাকা প্রয়োজন? হ্যাঁ, খুবই সুন্দর একটা কথা বলেছো। আমি এই ক্ষেত্রে আমি আমার বাইরের কান্ট্রির এক্সপিরিয়েন্সও শেয়ার করব। এই জি। জন্য করব যে ওরা কিন্তু ওদের ন্যাচারাল বার্থটাকে মানে আর একটু ভালো মতো সাকসেসফুল করার জন্য ওরা যেটা করে সেটা আমি একটু শেয়ার করি, যেটা আমাদের দেশে এখনো আমরা ওভাবে ওয়েল এস্টাবলিশ করতে পারিনি। হ্যাঁ, হুম। সেটা কি করে ওরা যখনই একটা এলাকায় 2-3 জন বা 5 জন নারী গর্ভবতী হলো, প্রথম থেকেই কিন্তু দোলা তাদের সাথে থাকে। ওকে, আচ্ছা। সাথে থাকে মানে রেগুলারলি তারা এই দোলার কানেক্টেড কাছে থাকে। যাবে। হ্যাঁ, কানেক্টেড থাকবে। তার কারো কম বমি হচ্ছে, কারো বেশি বমি হচ্ছে, কারো কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, তাহলে যখন দোলা তাদের বুঝাচ্ছে, ও তোমার বেশি বমি হচ্ছে, তার মানে হচ্ছে তোমার প্রেগনেন্সির হরমোনটা খুব ভালো আছে বডিতে, তার মানে এজন্যই যার হরমোন যত ভালো থাকবে হুম। তার বমি তত বেশি হবে, তার মানে প্রেগনেন্সিটা সিকিউর। এই কথা শোনার পর কিন্তু যাদের কমও বমি হয় সেও দোয়া করতে থাকবে, আল্লাহ আমার যেন আরো বমি হয়, আরো বমি হয়। তার একটা পজিটিভ আসবে যে ও আচ্ছা, বমি বেশি হওয়া তাহলে ভালো, এটাতে আমার প্রেগনেন্সি সিকিউর। এবং সাথে সাথে আবার সে এটাও শিখিয়ে দিবে কিভাবে এটাকে করা যায়। ওদের দেশে ওরা কিছু ন্যাচারাল জিনিস করে, হ্যাঁ, যেমন খাবারের ব্যাপারে ওরা কিছু জিনিস বলে দেয়। যেমন আমরাও বলি যে আনারস, পেঁপে, গাজর, কামরাঙ্গি এই 4টা ফল বাদে সব খেতে হুম। পারবা। সাথে ওরা কিছু জিরা পানি, তারপরে বিভিন্ন রকম ওদের ওদের ওরাও কিন্তু ন্যাচারালি এর জন্য কিছু গাছন্তর ইয়েগুলো ওরা ইউজ করে। তো এইগুলো খেলে আসলে আমি আমি আমার যে দেখা মতে ওগুলো আসলে কতটা কি করে সেটা জানি না, কিন্তু ওরা কিন্তু বলে যে হ্যাঁ ম্যাডাম, এই পানিটা খেলে আমার পেনটা রিলিফ হয়। লং আছে না, লং, হুম। লং, লং এর পানি ওরা গরম পানি করে ওটাও খায়। একদম প্রেগনেন্সির প্রথম এটা থেকে? খেলে নাকি হ্যাঁ হ্যাঁ, এটা খেলেও নাকি ওদের হয় কি না, বমিটা কম হয় এবং ভালো লাগে শরীরটা। হ্যাঁ, তো আমি দেখো, এটাও শুনেছি। মৌরিটা পানির মধ্যে ভিজিয়ে ওই পানিটা খেলে হ্যাঁ এটা গ্যাসে ভালো কাজ দেয়। হ্যাঁ হ্যাঁ, তার মানে দেখো যে জিনিসগুলো ওরা করছে আসলে ওগুলোর পিছনে কিন্তু সায়েন্টিফিক কোনো না কোনো ব্যাখ্যা অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই। ওটা নিয়ে যখন আমি স্টাডি করব তখন আমি অনেক কিছু জানবো। আবার দেখো, এই যে ওকে বললো যে তোমার যত বমি হবে প্রেগনেন্সি ভালো থাকবে, ও সাইকোলজিক্যালি কিন্তু তৈরি হয়ে গেল এবং হুম। অন্যরাও দোয়া করতে থাকলো যে আল্লাহ আমাদেরও জন্য বমি হয় বেশি বেশি, প্রেগনেন্সি ভালো থাকবে। এটা একটা জিনিস। তারপরে যখন ওদের কনস্টিপেশনের প্রবলেম, এটা প্রেগনেন্সিতে টোটালি ন্যাচারাল একটা প্রসেস যে প্রজেস্টেরন হরমোনের কারণে শরীরে ওয়াটার রিটেনশন হয়ে কনস্টিপেশনের প্রবলেম হবে। তখন সেই হুম। ক্ষেত্রে পানি খেতে পারে না, পানি খেতে না পারলে একটু স্যুপ বলো, বা ইভেন ওরা ভাতের মার ওই যে ভাত খেতে পারে না, দরকার নাই হুম। তোমার ভাতের মার করে খাবা, ভাতের মার হুম। খেয়ে ফেলছে। হুম। তো এরকম কিছু কিছু টিপস দেখে খুব মজা লাগলো যে আসলেও তো এটাতে তো খারাপ জিনিস থাকে না। এবং ওরা ওই রোগীদের জন্য, ওই মাদের জন্য যে ভাতটা তৈরি করে, যে মারটা খাওয়াবে, সেই ভাতটা অত বেশি ধয়ও না, চালটা ধয়ও না, বুঝছো, এরকম কিছু খুব আচ্ছা। সুন্দর সুন্দর tips করে। আচ্ছা, এরপর যেটা হয়েছে, এই দোলার আন্ডারে এই পেশেন্টটা যখন থাকতেছে, এই গর্ভবতী মাটা থাকতেছে, তারা খেয়াল করে বেশিরভাগ ক্ষেত্রে তার আসলে সমস্যাগুলো হচ্ছে তার ফ্যামিলি সাপোর্ট ভালো না। তার মা একরকম কথা বলছে, শাশুড়ি একরকম কথা বলছে, তার হাজবেন্ড একরকম কথা বলছে, বোন একরকম কথা বলছে। এজন্য ওরা যেটা আবার করে, ওরা অনেক সময় এই ফ্যামিলি গুলোকে একসাথে কানেক্টেড করে করে আচ্ছা। ফ্যামিলি মেম্বাররা তাহলে ওকে কখন কোন অবস্থায় কেমন সাপোর্টটা দিবে এটা সম্বন্ধে আবার তাদেরকে বলে। এবং বললে দেখা যায় ওই ফ্যামিলিও তখন ওই গর্ভবতী মায়ের প্রতি ঠিক ওইভাবে আচরণটা করে যে না, এবং তাদেরকে ওরা এভাবে একটা খুব সুন্দরভাবে তাদের মধ্যে একটা ট্রাস্ট তৈরি করে যে তুমি যদি তোমার এই গর্ভবতী মাকে এই জিনিসগুলো ঠিক মতো সাপোর্ট দাও, ওর কথাগুলো শোনো, ও তোমাকে একটা খুব ভালো একটা মানে বেবি গিফট করবে, যে বেবিটা অনেক জ্ঞানী হবে, গুণী হবে, ও তোমাদের বংশের নাম উজ্জ্বল করবে। মানে ওটা কোনো নর্মাল বেবি হবে না, হ্যাঁ, ওটা খুব একটা
ঐতিহ্যপূর্ণ বেবি হবে। এই যে বিশ্বাসটা যখন ফ্যামিলি মেম্বারের মধ্যে কাজ করে, তখন কিন্তু তারাও সেই গর্ভবতী মাকে অনেক বেশি আদর যত্ন করতে শুরু করে দেয়। এবং এই পুরা প্রেগনেন্সিটা ও কিন্তু ফলো আপ করে ঠিকই, কিন্তু এর মধ্যে ওকে প্রচুর স্টাডি করতে হয় এবং ও দেখে যে কোনটা থেকে কোনো কারণে এটা অ্যাবনর্মালিটির দিকে যাচ্ছে কিনা। যেমন আমি তোমাকে বলি, আমাদের কি অনেক আজকাল আমরা গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস পাই, হাই ব্লাড প্রেশার পাই, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, অনেক সময় কিন্তু এটা পেশেন্টের বাবা মার আছে, এটা একটা ক্লু পায়। পেশেন্ট হঠাৎ করে 1 মাসের মধ্যে 5-6 কেজি বেড়ে গেল, পেশেন্টের অনেক বেশি পানি চলে আসতেছে, পেশেন্ট নিজেই বলতেছে আমার জানি কেমন মাথাটা ব্যথা ব্যথা করে। কিছু আচ্ছা, কিছু সিমটম ওরা কিন্তু জানে, জানলে কি হচ্ছে ওরা তখন ওগুলোকে আবার রিলেট করে কিন্তু। হুম, যেমন ইংল্যান্ডে ইংল্যান্ডে কোনো গর্ভবতী মা আমাদের অবস্টেট্রিশিয়ানের কাছে আসে না। ওদের সব প্রেগনেন্সি কাউন্সিলিং, চেক আপ অ্যান্ড ডেলিভারি অল আর ডান বাই দ্য মিডওয়াইফ। কিন্তু আচ্ছা, এই মিডওয়াইফরা করে কি, কোনো কারণে যদি বুঝে পেশেন্ট লেবারে, সে তার বাসায় সব ভেন্টুস টেন্টুস নিয়ে চলে যায়, মানে ভেন্টুস ডেলিভারি যেটা আমরা অ্যাসিস্টেড ডেলিভারি বলি, সেটা হুম, পর্যন্ত তারা করতে পারে। কিন্তু যখনই ওরা অ্যাসেসমেন্ট করে যে না, এই প্রেগনেন্সি বা এই ডেলিভারিটা তো অ্যাবনর্মালিটি দিকে যাচ্ছে, এই দোলা বলো বা মিডওয়াইফ বলো, অল আর কানেক্টেড উইথ এ গভর্নমেন্ট হসপিটাল। ব্যাপারটা বুঝেছো? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই দৌলা বা এই মিডওয়াইফ যে কানেক্টেড উইথ দ্য গভর্নমেন্ট হসপিটাল উইথ সাম স্পেশালিস্ট, এইটা যখন পেশেন্ট জানতেছে, পেশেন্টও কিন্তু একটা ভরসার জায়গা খুঁজে পাচ্ছে। এবং হুম, কোনো কারণে কোনো সমস্যা হলে সেই মিডওয়াইফ আপ টু ওটি পর্যন্ত পেশেন্টকে অ্যাকম্পানি করে। আচ্ছা, তাহলে দেখেছো যে ওদের সিস্টেমটা, আমি এই কথা বলছি এই জন্য যে আমরা আজকে প্রোগ্রামটা করছি, আমরা হুম, যেমন পেশেন্টদেরকে ভালো ভালো কথাও বলবো, আবার আমাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে, এটা যদি আমাদের সোসাইটি, আমাদের গভর্নমেন্ট এরা যদি আরেকটু মানে স্ট্রেংথেন করে, তাহলে হুম, কিন্তু আমরা নাম্বার অফ নর্মাল ডেলিভারি বাড়াতে পারবো, হ্যাঁ। তাই না? ডেফিনেটলি আমাদের আমার এখানে ডোলাররা বা একটা সাপোর্ট মিডওয়াইফরা লাগবে। যদি আরো বেশি ডক্টরদের সাথে কানেক্টেড থাকে, বিভিন্ন হসপিটালের সাথে তারা কানেক্টেড থাকে, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, মায়েদের জন্য সাপোর্ট সিস্টেমটা আরো বেশি স্ট্রং হবে। আমরা অনেক মায়েদেরকে বেশি। যে কোনো হুম, সিচুয়েশনে আরো বেশি হেল্প করতে পারবো। তাছাড়া মায়েরাও আমাদের উপর বেশি ট্রাস্ট করতে পারবে। আর সবসময় এক্স্যাক্টলি। দেখা যায় সব ছোটখাটো প্রবলেমের জন্য ডাক্তারদের অ্যাক্সেস পাওয়া যায় না, বা অনেকে করতে চান না, না। সেক্ষেত্রে দেখা যায় যে মিডওয়াইফ বা দোলারা যারা আছেন তাদেরকে সহজেই অ্যাক্সেস করা যায় এবং তাদের থেকে কিন্তু খুবই চমৎকার চমৎকার হেল্প পাওয়া যায়। এবং এবং তুমি দেখো যে এই যে কথাটা বলছি কেন, এভাবে কিন্তু আস্তে আস্তে তাহলেই কিন্তু ইয়েটাও কম, মানে আহ ওরা, মাদের একটা বিশ্বাস আসবে যে না, হুম, আমি এই দোকানের আন্ডারে বা আমি এই মিডওয়াইফের আন্ডারে, অ্যান্ড শি ইজ কানেক্টেড উইথ দিস পার্ট। আই মিন ধরো কোনো বিক্রমপুরে, গাজীপুরে হুম, একটা হসপিটাল আছে গভর্নমেন্ট, যেটার সাথে দে আর অলসো কানেক্টেড। তাহলে ও হুম, জানে কোনো কারণে যদি না, এটা বিলম্বিত প্রসব হুম, হুম, হচ্ছে, মানে যেখানে 10 ঘন্টা ডেলিভারির কথা 12 ঘন্টা হয়ে গেল, হলো না, তার মানে এটা হুম, বাচ্চাটা বড় বা মায়ের পেলভিস ছোট, এটা অবস্ট্রাকটিভ লেবারের দিকে যাচ্ছে, এটা সিজার লাগবে। তখন ওই দোলাও যেমন খুব নিশ্চিন্ত ফিল করছে, মিডওয়াইফও যেমন নিশ্চিন্ত ফিল করছে যে না, আমি এখনই তাহলে হুম, হসপিটালে নিয়ে চলে যাই, আমার রোগীটার একটা সেফ ডেলিভারি হয়ে যাবে এবং মা আর বাচ্চার কোনো সমস্যা হবে না। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, 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 তাহলে কিন্তু আমরা অনেক বাড়াতে পারবো। যেমন আমি আরেকটা মজার ঘটনা বলি, আমার এটা খুব মজার একটা এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে, দেখো আমাদের দেশের যে ফ্যাসিলিটি, ইভেন হুম, বিয়ার মতো জায়গাও কিন্তু আমরা হাজবেন্ডকে অ্যালাউ করতে পারি না। কারণ কি, হাজবেন্ডকে নর্মাল লেবারে অ্যালাউ করার জন্য যে ভাবে সেট আপ গুলো দরকার, আমাদের কোনো হসপিটালে ওভাবে সেট আপ গুলো নাই আসলে। হুম। হুম, কারণ আমাদের একটা লেবার রুম, ওই লেবার রুমে আমাদের 10-12টা রোগী একসাথে থাকে। আর এক একটা যে ডেলিভারি সুইট, ওটা হুম, ওখানে যেতে গেলে আমার ওই লেবার রুমের ভিতর দিয়ে যেতে হয়, যেটা আসলে ইয়ে না। তো ওটা মনে করো নিয়ম নাই বা অথরিটিও ওই পারমিশনটা দিচ্ছে না। কিন্তু অনেক সময় কিন্তু এমনও ঘটনা হয়
যে দেখা যায় হাজবেন্ড কাছে আসলেই ওয়াইফ এত বেশি ইয়ে পায়, মানে ভরসা পায়, হুম। দেখা যাচ্ছে যে ডেলিভারি হয়ে যায়। এরকম অনেক প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আমার। হ্যাঁ, আমার নিজেও এই ধরনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে হ্যাঁ, অনেক। হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, ক্লায়েন্ট অনেক প্যানিকড হয়ে মানে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওই সময়টাতে, যখন ওনার হাজবেন্ডকে, লেবার রুমে অন্য কোনো পেশেন্ট ওই সময় ছিল না, এটা একটা প্লাস পয়েন্ট হ্যাঁ, ছিল। ওনার হাজবেন্ডকে যখন ভেতরে আনা হয় উনি অনেক একদম সাথে সাথে একদম কাম হয়ে গেছিলেন। তো ওনার হাজবেন্ড একদম যখন কাম। ওনাকে একটু সাপোর্ট দিচ্ছিলেন, পরবর্তী হ্যাঁ, সময় যখন ওনার হাজবেন্ড বাইরেও চলে গেছেন তখনও উনি খুব ভালো নিজেকে সামলে নিতে পারছিলেন। সামনে তো নিতে পেরেছে, হ্যাঁ, হাজবেন্ডের উপস্থিতি আসলে মায়েদের জন্য অনেক বড় বড় একটা সাপোর্ট, অনেক এবং বড়, তাদের জন্য অনেক বড়। পুরো প্রসেসটা আরো বেশি মানে কনফিডেন্টলি ডিল করা সহজ হয়। তো ম্যাম, হুম, আরেকটা বিষয় আপনার থেকে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে হুম, আমাদের হাসপাতালগুলোতে যে রুটিন মাফিক যে মেডিকেল প্রসিডিওর গুলো অ্যাপ্লাই করা হয়, সেগুলো যদি হুম। রুটিন মাফিক না করে আরো বেশি ন্যাচারাল প্রসেসে আগাতো বা এগোতে দেয়া হতো, তাহলে কি আমাদের দেশের নর্মাল ডেলিভারির হার আরো বাড়তে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই, অবশ্যই। যেমন এই যে একটা কথা বললা, বললাম আমি আর তুমি দুজন মিলেই বললাম যে আমাদের দুজনেরই এক্সপিরিয়েন্স আছে, যে বা হাজবেন্ড একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, রোগী হয়তো চিৎকার করে বলছে, না না ম্যাডাম আমাকে সিজার করে দেন। আমি হয়তো হুম। বলছি আর একটু আর একটু, ঠিক ওই মুহূর্তে হাজবেন্ড ঢুক ঢুক তো আমিও যেটা বলছি সেদিন কেউ ছিল না, একদম একটা শীতের রাত, ওই একটা রোগীই ছিল, যার জন্য দেখা গেল হাজবেন্ড ঢুকানোর পর আমি শুধু বললাম ওকে একটু সুরা পরে একটু দিয়ে দেন। তো হুম। দেখা গেল যে সেই মেয়েটা ওটুকুইতে কিন্তু কি যে আশ্বস্ত হলো, যেটা ঘন্টাখানেক ধরে এক জায়গায় আটকে ছিল, জাস্ট 15 মিনিটের মধ্যে দেখা গেল যে আল্লাহর রহমতে বাবুটা হয়ে গেল। তো মাশাআল্লাহ। এইরকম সেট আপ তো নাই। তাহলে এখানে আমরা একটা ইন্টারভেনশন নিতে পারি, তাই না? যে আমাদের হুম। ডেলিভারি সুইট গুলো এমন হবে যে ওখানে ইন কেস যদি মনে হুম। হয় যে না হাজবেন্ড এসে একটু অ্যালাউ করলে আমরা সুবিধা পাবো, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে ন্যাচারাল বার্থের জন্য ওয়াটার বার্থ যেটা বলে, একটা বড় গামলায় একটু উষ্ণ হুম। গরম পানিতে মা স্কোয়াটিং হয়ে বসবে, ওটার মধ্যেই কান্না করবে, একবার উঠবে একবার বসবে, হ্যাঁ। হুম। ওই হুম। ন্যাচারাল বার্থে যে ওয়াটার বার্থ যেটা একটা আছে, এইটা কিন্তু খুবই কাজের। এবং হ্যাঁ। জাস্ট একটা হট ওয়াটার বাথ সে নিতে থাকে, এটাতে কিন্তু ওর পেইনও কমে, ওদিকে আবার ডাইলেটেশনও হেল্প হ্যাঁ। করে, এবং সুন্দর একটা ডেলিভারি হয়ে যায়। এবং ওটা পুরো ডেলিভারি হয়ে কিন্তু বাবুটাই পানিতে বের হয়ে আসে, পুরোটাই বের হয়ে আসে, সাথে সাথে হুম। বাবুকে তুলে নিয়ে ইয়ে করে নতুন করে ইয়ে করা হয়। তো এই সিস্টেম গুলো তো আসলে আমাদের নাই, হ্যাঁ, একদমই হুম। নাই। আরেকটা হয়েছে যে আমরা কিন্তু ওজিএসবি থেকে এখন একটা ইয়ে নিয়েছি যে উই শুড নট গিভ এপিসিওটমি রুটিনলি, উই শুড হ্যাঁ। অ্যাসেস, এবং অ্যাসেস করে যার এপিসিওটমি লাগবে তাকেই দিব, যার মনে হবে যে না লাগবে না তাকে আমরা ন্যাচারালি অ্যালাউ করবো। সেক্ষেত্রে যদি ছোটখাটো একটু টেয়ারও হয়, ওটা অটোমেটিক হিল হয়ে যায়, ও হুম। অনেক সময় স্টিচও দিতে হয় না। কারণটা কি, দেখা গেছে প্রচুর রোগীরা আমাদের মায়েরা এই এপিসিওটমির পেনে পরবর্তীতে স্বামীর সাথে মেলামেশা করতে কষ্ট হয়, পরবর্তীতে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়, এবং তারা এপিসিওটমির ভয়ে বলে ফেলে কি না না আমি সিজার করব, সিজার করব। তারা এসে হ্যাঁ, বলে আমাদের আমার, সোসাইটিতে একটা কালচার মানে একটা মিথ আছে হ্যাঁ, এরকম হ্যাঁ, যে হ্যাঁ, বলে, এপিসিওটমি থেকে সিজার ভালো। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে ইভেন তুমি জানো না এমন অনেক রোগী আছে এসে বলে কি ম্যাডাম আপনি আগে বলেন যে আমার এপিসিওটমি দিবেন না, তাহলে আমি নর্মাল ডেলিভারি করবো। এখন এই কথাটা তো অনেক আগে থেকে আমরা বলতে পারি না, পারি? হুম। কারণ ওই না। সময় আমাকে অ্যাসেস করতে হবে যে আসলেও এটা কি আসবে কি আসবে না। কারণ একটা হচ্ছে বাচ্চার মাথার সাইজ, মায়ের পেলভিসের সাইজ, একটা হুম। হচ্ছে বাচ্চার মাথাটা ঠিক মতো ঘুরে আসতেছে নাকি একটু উল্টো ভাবে, মানে যেটা বড় ডায়ামিটার সেটা ধরে আসতেছে। তাহলে বড় ডায়ামিটার ধরে আসলে কিন্তু আমাকে ইয়ে করতে হবে, আর যদি দেখা যায় যে না ছোট ডায়ামিটার ধরে আগাচ্ছে তাহলে কিন্তু চলে আসে। তাহলে এই হুম। ব্যাপারগুলো আমি কখন নির্ধারণ করতে পারবো, যখন মাটা একদম লেবারের সেকেন্ড স্টেজে। হুম। আচ্ছা, ওইভাবে তো আমরা কথা দিতে পারি না। এবং তুমি বিশ্বাস করবে না, এইটা কথা না দেওয়ার জন্য অনেক রোগী বলে কি না তাহলে আপনাকে আমি চেষ্টা করতে দিব না, তাহলে আপনি আমার সিজার করেন। ঠিক আছে? তো এই যে সিজার করেন সিজার করেন,
এটা অনেক সময় কিন্তু ইয়ে হয়। আরেকটা আমি ইদানিং খুব খেয়াল করি, আমাদের মা খালারা, মা দাদিরা, তারা, হুম, নানি দাদিরা, এরাও অনেক সময় কেন জানি আমি জানি না, এটা আমি আমার অবজারভেশন বলতেছি, সবাই এক না, কিন্তু কিছু কিছু পায়, তারাও অনেক সময় খুব অস্থির হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, দেখা ফ্যামিলি গেল অস্থির সাপোর্ট হয়ে অনেক গেল। সময় অনেক ম্যাটার হ্যাঁ, করে। হ্যাঁ, তাহলে ফ্যামিলি সাপোর্টটাও কিন্তু এখানে অনেক বড় একটা ব্যাপার, যে এই হুম, জিনিসটাকে আমাকে এস্টাবলিশ করার জন্য। হ্যাঁ, যেমন হুম। দেখো, কিছু মনে করো না, আমি আবারও আজকের রোগীর উদাহরণ দিচ্ছি, বা আমার এমন না অনেকগুলো রোগী ম্যাম, আছে আপনি যাদের বলুন। এই লং টার্ম সময়টা লাগে। আমাকে কিন্তু এরা একটাকেও ফোন করে বিরক্ত করা, বা ম্যাডাম হচ্ছে না কেন, কি হচ্ছে না হচ্ছে, মানে ওরা আমাকে কখনোই ইয়ে করেনি, এটাকে কি বলবো, মানে টেনশন দেয়নি। হুম, ওরা আমার উপর বিশ্বাস রেখে চুপ করে আছে। আমি যখন ডেলিভারি করার পর ওদের সাথে দেখা করলাম, আমি এবার বলেই ফেললাম যে কি ব্যাপার, আপনারা তো কেউ আমাকে খুঁজলেন না, আমি বরং প্রথমবার দেখে গিয়ে, সন্ধ্যায় দেখে গিয়ে আপনাদের খুঁজছিলাম, পেলাম না। তো সুন্দর উত্তর দিল যে ম্যাডাম, আমাদের আপনার প্রতি অনেক ভরসা ছিল, জানি হুম। আপনি ইনশাল্লাহ চেষ্টা করবেন শেষ পর্যন্ত। তো এই যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটাও খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এবং এই যে বিশ্বাসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার যেমন আমি বলছি যে অনেক সময় মা যদি মেন্টালি রেডি না হয়, দেখা যায় তাও চেষ্টা করলাম, খুব অল্প 3 থেকে 4 সেন্টিমিটার হলো, দেখা গেল বাচ্চা একদম হাগু টাগু করে খারাপ অবস্থা। হুম, হ্যাঁ, হুম। ওই বাচ্চা কিন্তু আবার পুরো নর্মাল ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করতে করতে এমন মিউকোনিয়াম স্টেন বেবি হয়, তখন কিন্তু আবার বাচ্চার এনআইসিইউ লাগে। হুম। হ্যাঁ। তো এরকম আর কি, আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে ডেলিভারির পুরো ক্রেডিটটাই হচ্ছে মায়ের এবং তার ফ্যামিলির, তার যারা আশেপাশে সাপোর্টিং মেম্বার আছে। কারণ যতগুলো সাকসেসফুল ডেলিভারি হয়, আমি তো কোনোখানে আমার ক্রেডিট দেখি না। আমার কাছে মনে হয় যে পুরোটাই মায়ের ক্রেডিট, যে মাটা এই এত অসহনীয় কষ্টটা সহ্য করে এত সুন্দরভাবে আগায় আসে। হ্যাঁ, এই যে ইপিডুরালের কথা বলছো, ইপিডুরালেও যে রোগীর একদম পেইন থাকে না, এটা তো টোটালি পেইনলেস তা না ব্যাপারটা। হ্যাঁ। ওইটা তো 3-4 সেন্টিমিটার হওয়া পর্যন্ত পেন সহ্য করলো, তারপর হুম। আবার কিন্তু শুধুমাত্র 8 to 9 সেন্টিমিটার হলে আমরা আবার অফ করে দিচ্ছি। তার মানে শেষে গিয়ে কিন্তু সে আবার পেনটা ফিল করছে, তাই না? হ্যাঁ। তাহলে এটা তো টোটালি পেনলেস ডেলিভারি না, টোটালি না, তাই না? হুম। আর যদি আমরা এপিডিউরাল দেওয়ার বলছি, যে প্রসেস, ওটাও কিন্তু যথেষ্ট পেইনফুল। অনেকেই হ্যাঁ মনে করে ওটা, যে পেইনলেস মানে একদমই পেইনলেস, আমি কিছুই বুঝতে পারবো না। এই হুম বিষয়টা হুম, কিন্তু এতটাও মানে সহজ নয়। ওরকম না। হ্যাঁ, হুম, এটাই হচ্ছে কথা। হ্যাঁ, তো আমার কাছে আসলে মনে হয় যে আমাদের গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা হুম, হসপিটালে, ইভেন আমাদের প্রাইভেটেও যদি আমরা এরকম দোলা, মিডওয়াইফ, দেন হুম, স্পেশালিস্ট, এভাবে আমরা হুম, একটা কানেকশন, কমিউনিকেশন তৈরি করতাম। মনে হুম, করো আমি যে এলাকায় আছি ওই এলাকায় অনেক দূর পর্যন্ত, হ্যাঁ, দে উইল বি কানেক্টেড উইথ দিস হসপিটাল, এবং আমরা 12-13 জন যারা আছি তাদের হুম, সবার সাথে যখন যাকে পাবে, ম্যাডাম এই রোগীটা লেবারে ছিল, এই প্রবলেম, এই জন্য আমাকে আনতে হলো, সে একটা অ্যাসেসমেন্ট করে দিবে। কেন হুম, এমন হয় না, অনেক রোগী কিন্তু বাসায় ইয়ে টিয়ে করেছে, হচ্ছে না, আমাদের কাছে আসলো, আসার পরেই দেখা যাচ্ছে আমরা একটু, ইভেন আমরা এটা ম্যানুয়াল রোটেশন একটা কথা বলি, যে বাচ্চার মাথাটা এক জায়গায় এমন ভাবে আছে, ওটা হয়তো একটু এক্সপার্ট হ্যান্ডে আমি ঘুরিয়ে দিলেই বাচ্চাটা চলে আসে, হ্যাঁ, এরকমও কিন্তু হয়। হ্যাঁ, তারপর লেবারের ডেলিভারির সময় কিন্তু ইভাকুয়েশন, ব্লাডার আর বাওয়েল, মানে তোমার হুম, স্টুল ক্লিয়ার থাকতে হবে, আর পেশাবের থলি খালি থাকতে হবে, কারণ হুম, এই দুটো কিন্তু লেবারটাকে অবস্ট্রাক্ট করে রাখে। অনেক রোগী আছে দেখা যায় যে আমরা গ্লিসারিন সাপোজিটরি দিয়ে হাগুটা করে ফেললো, সাথে সাথে বাচ্চাটাও বের হয়ে চলে আসলো। ওই হাগুর জন্যই হয়তো, বা ওর হার্ড স্টুল ইম্প্যাক্ট হয়েছিল, ওটার জন্য হয়তো হচ্ছিল না। এরকম কিন্তু প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এগুলো এরকম কিন্তু, আমি একটা নিজের হ্যাঁ, কেস এরকম পেয়েছি যে এরকম স্টুল আপনার জমে আছে, কোনোভাবেই হচ্ছে মায়ের ক্লিয়ার হচ্ছে না, শেষ পর্যন্ত হুম ওনার বেবিটা নর্মালি আমি দেখতে পাচ্ছিলাম যে ওনার বেবির মাথাটা মাত্র 1 ইঞ্চি ভেতরে, কিন্তু উনি ওই পর্যায়ের পর থেকে আর কোনোভাবেই মানে পুশ করতে পারছেন না, হুম বা কোনো প্রোগ্রেস নাই, পুরো একদিন চলে গেছে হুম এভাবে। দেন শেষ পর্যন্ত ওনাকে সিজারিয়ানে যেতে হয়। তো হুম ডক্টরদের ভূমিকা আসলে ম্যাম এইখানেই। মায়েরা যখন হুম ডক্টরদের আন্ডারে থাকে বা ডক্টরদের সাথে কানেক্টেড থাকে, তখন অনেক বেশি সাপোর্ট, মানে অনেক বেশি মেন্টাল একটা সাপোর্ট ফিল করে। তাছাড়া
হুম ডক্টরদের কাছ থেকে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে যে হেল্পগুলো পাওয়া যায়, যে সাপোর্টগুলো পাওয়া যায়, সেগুলা হুম কিন্তু আপনার অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করা সম্ভব নয়। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে মায়ের ফ্যামিলির যেরকম ভূমিকা আছে, ডক্টরদের একইভাবে মানে ডক্টরদের ভূমিকাটাও অতটাই গুরুত্বপূর্ণ। তো ম্যাম, হুম আপনি হুম অনেক কথাই বললেন যে আমাদের হুম ওজিএসপি গাইডলাইনে রুটিন মাফিক এফিসিওটমি হুম দেওয়া বা স্কোয়াট পজিশনে পুশ করা সহ আরো কিছু মানে নির্দেশনা দেওয়া থাকলেও হুম দেখা যায় যে সবসময় আমাদের অনেক সুবিধা গুলা আসলে না থাকার কারণে এগুলো অ্যাপ্লাই করা যায় না বা মেনটেন করা হয় না। তো আপনি কি হুম মনে হুম করেন যে এই গাইডলাইন গুলো আমাদের দেশের সব জায়গায় বাস্তব প্রয়োগে আমাদের আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বা হুম দরকার? হুম। খুবই সুন্দর একটা কথা বলেছো। যেমন আমি রিসেন্টলি আমাদের ওজিএসবি তে একটা আহ, ইয়ে হলো, ট্রেনিং হলো। এটা হচ্ছে রবসন ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়া। রবসন আচ্ছা। একজন সায়েন্টিস্ট। উনি একটা ক্লাসিফিকেশন তৈরি করেছে এবং সেই ক্লাসিফিকেশনে 10টা গ্রুপ করেছে, ঠিক আছে? ওই হুম 10টা গ্রুপে তোমার একটা পেশেন্ট যখনই সে হসপিটালে ঢুকলো, একটা গর্ভবতী মা, মনে করো হুম। সে প্রথম মা হয়েছে, 40 সপ্তাহ প্রেগনেন্সি, পেন নিয়ে আসছে, তাকে আচ্ছা। এক জায়গায় ফেলা হবে। আরেকজন মা, তার আগে 2টা বাচ্চা ডেলিভারি হয়েছে, এবারও সে 3 নম্বর বেবি, সেও 37 উইকসে এসেছে। হ্যাঁ। হুম আবার আরেক গ্রুপের মা, তার আগের হয়তো বাচ্চাটা সিজার, সে এবার 37 উইকসে পেন নিয়ে এসেছে। এইভাবে উনি 10টা গ্রুপে ফেলতে বলেছে। কেন ফেলতে বলেছে? যে এই 10টা গ্রুপে আমরা যদি প্রত্যেকটা মাকে ফেলে দিই, তারপর মাস শেষে প্রত্যেকটা হসপিটালে আমরা যদি দেখি যে এই রবসন ক্লাসিফিকেশনের কোন গ্রুপের মাদের বেশি নর্মাল ডেলিভারি হলো আর কোন হুম গ্রুপের মাদের সিজারিয়ান সেকশন হলো, তাহলে আমি ওখানে বের করতে পারবো যে আমার কোন জায়গাটায় গ্যাপ হয়েছিল বা কোন জায়গাটায় আমার ইন্টারভেনশন ছিল, যেটা করলে আমি নর্মাল ডেলিভারিটা করতে পারতাম। এবং এই আচ্ছা। রবসন ক্লাসিফিকেশনের যে ট্রেনিংটা, এটা কিন্তু হুম ওজিএসবি থেকে আমাদের পাবলিক প্রাইভেট সব মেডিকেল কলেজ হসপিটালের অবস্টেট্রিশিয়ানদের দেওয়া হচ্ছে। কেন? অনলি টু রিডিউস সিজারিয়ান সেকশন অ্যান্ড ইনক্রিজ ভ্যাজাইনাল বার্থ। বুঝেছো রেজবানা? জি। জি এইটার ম্যাম। জন্য এই ট্রেনিংটা করা হলো। এখন দেখো, এই ট্রেনিং এ কিন্তু আমি শুধু যাইনি, আমি গিয়েছি, আমার আরেকজন ডক্টর গিয়েছে এবং আমার সিস্টার ইনচার্জ গিয়েছে। কেন? হুম আমার, তার মানে আমার সাথে, এবং আমার এখানে যদিও মিডওয়াইফ নাই, মিডওয়াইফ থাকলে আমি তাকেও নিয়ে যেতাম। কেন? আমাদের সবাইকে ওই একই নলেজ মাথায় রাখতে হবে। এবং হুম আমরা যদি 24 আওয়ার্স এই কাভারেজে মাগুলোকে রাখতে পারি, হুম তাহলেই কিন্তু আমরা সিজারিয়ান সেকশনের রেট কমিয়ে ভ্যাজিনাল ডেলিভারি করতে পারবো। যেমন এই যে গ্রুপগুলোতে ভাগ করছে, এই রোগীগুলো তো এসেই সিজার বা এসেই নর্মাল ডেলিভারি হচ্ছে না, হুম কিন্তু এই রোগীগুলো, আমাদের প্রথম কাজ কি? হ্যাঁ, আসছে পেন নিয়ে, নর্মাল, মানে নর্মাল ডেলিভারি হবে, ভ্যাজিনাল হুম। ডেলিভারি হবে। লেবার রুমে তো পাঠিয়ে দেওয়া হয়, কোনো ধরনের হ্যাঁ, ক্লাসিফিকেশন আসলে করা হয় না। করা হয় না, এক্স্যাক্টলি। কিন্তু এই ক্লাসিফিকেশন অনুযায়ী কিন্তু কোনো মা অবজারভেশনে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করবে, খাওয়া দাওয়া করবে, কোনো মা ক্লোজ মনিটরিং এ থাকবে, কোনো মার হয়তো দেখা যাচ্ছে ঠিক মতো কন্ট্রাকশন আসতেছে না, ওর হুম। ইফেক্টিভ কন্ট্রাকশন হলেই একটুখানি ডেলিভারিটা প্রোগ্রেস করে যাবে। আমি কি বুঝাতে হুম। পেরেছি? তার হ্যাঁ মানে হ্যাঁ। এই যে কোথায় কি গ্যাপটা হচ্ছে, এবং এমনও হচ্ছে যে আজকাল তো আমরা ভেন্টুস ভেন্টুস ডেলিভারিটাকে আমরা খুব হুম এখন মানে এটার অ্যাপ্লিকেশনটা যেন সবাই করে ঠিক মতো, সেটার জন্য আমরা ট্রেনিং করছি। কেন? ভেন্টুস কিন্তু ওয়ান অফ দি খুবই সেফেস্ট মেথড, যেটা দিয়ে আমরা যে অনেক বাচ্চা নর্মালি মানে ভ্যাজাইনাল রুটে বের করে আনতে পারি। এখানেও ম্যাম, কিন্তু, এটা কি শুরু মানে, হয়েছে আমাদের হসপিটালগুলোতে কি অলরেডি আচ্ছা, এরকম? আহ, হ্যাঁ, আমি সেটাই তোমাকে বলছি। তাহলে এই ভেন্টুস তো যে কেউ পারবে না, ভেন্টুস অ্যাপ্লিকেশন করা, ভেন্টুস দিয়ে একটা বেবি ডেলিভারি, এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমার লেবার রুমে আমার যত মেডিকেল অফিসার, সিস্টার, সবাইকে আমার মিডওয়াইফ, সবাইকে আমার ট্রেন্ড আপ করতে হবে। তা নাহলে আমি শুধু বললে তো হচ্ছে না। তো হুম এইভাবে ওজিএসবি থেকে কিন্তু আমরা এরকম কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। যেমন এই তোমাকে বললাম রবসন ক্লাসিফিকেশন, যেটার মধ্যে আমরা সিজারিয়ান সেকশনকে কমানোর জন্য, ভ্যাজাইনাল বার্থকে বাড়ানোর জন্য এই 10টা হুম গ্রুপে রোগীকে ফেলে
এবং এটা তুমি বলছো না যে ম্যাডাম এটা আমরা কিভাবে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা কিন্তু আমাদেরকে আমাদের যে এই রিসার্চের মেন পিআই উনি বলে দিয়েছেন যে তোমাদের যে কয়জন আজকে এসেছো আমরা কিন্তু মান্থলি তোমাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিব, এবং আমরা তোমাদের ওখানে গিয়ে দেখব যে ভিজিট করব যে তোমরা আসলে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তোমাদের সেট আপটা কি কি চেঞ্জ করেছো। আমি বুঝাতে পেরেছি? তার মানে হুম। কন্টিনিউ মনিটরিং ইজ মাস্ট। কন্টিনিউ মনিটরিং, ফিডব্যাক অ্যান্ড অ্যাকশন প্ল্যান এগুলো ঠিক মতো না নিলে আসলে আমাদের এই ইয়েগুলো আমরা ইফেক্টিভ করতে পারবো না। ম্যাম, কয়টা হ্যাঁ, হসপিটাল থেকে এই ট্রেনিং এ আসলে পার্টিসিপেট করেছে? আমরা এবার গেলাম সাতটা মেডিকেল কলেজ থেকে, আটটা মেডিকেল কলেজ থেকে, তার মধ্যে 4জন প্রাইভেট 4জন গভর্নমেন্ট সবগুলো এরকম। কি ঢাকার মধ্যে? এটা তো প্রথম শুরু হলো, এটা হুম। এখন ঢাকার মধ্যে, কিন্তু ম্যাডামদের প্ল্যান আছে এটা আমরা আস্তে আস্তে পেরিফেরি থেকেও ওদেরকে আনবো, অথবা পেরিফেরিতে গিয়েও এই ট্রেনিং গুলো করব, ওরকমও একটা প্ল্যান আছে। হুম, ঠিক আছে। আমার মনে হয় এটা খুবই কার্যকরী একটা খুবই মেথড কার্যকরী, হবে হ্যাঁ। আমাদের দেশের হ্যাঁ, ডেলিভারিটা আরো হ্যাঁ, বেশি হ্যাঁ, নর্মাল দিকে নিয়ে আসার জন্য। তো ম্যাম, হ্যাঁ। আরেকটা বিষয় যেটা আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে ন্যাচারাল প্রসেসের কোন দিকগুলো আপনার কাছে সবচেয়ে কার্যকর মনে হয়, বা কোন বিষয়গুলো অপ্রয়োজনীয় মেডিকেল হস্তক্ষেপগুলো কমিয়ে আনতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। প্রথম কথা হলো যে মেয়েটাকে প্রথম থেকে হাসি খুশি থাকতে হবে যে হ্যাঁ আমি হুম। প্রেগনেন্ট, আমি এটাকে নর্মালি একসেপ্ট করছি, এবং আমি খুব খুশি যে আমি মা হতে যাচ্ছি। এই যে এইটুকু একটা মানসিক যে প্রবণতাটা, এইটা যে ওকে পুরো প্রেগনেন্সি, থ্রু আউট দ্য প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারিতে ওকে পরিচালনা করতে কি পরিমাণ হেল্প করে এটা বোঝানোর কোনো উপায় নাই, এত বেশি এটা করে। দেন সে কি করবে, তার এই যে প্রেগনেন্সির নর্মাল যে সাইন সিমটম গুলো এগুলোকে সে আহ, তাকে সাপোর্ট দেওয়ার জন্য দৌলা হোক, মিডওয়াইফ হোক, তার অবস্টেট্রিশিয়ান হোক, তার ফ্যামিলি মেম্বার হোক, তাদেরকে বোঝাতে হবে যে তোমার যে এই প্রবলেম গুলো হচ্ছে এগুলো সব নর্মাল। তুমি বমি হচ্ছে, তোমার কনস্টিপেশন হচ্ছে, তোমার বুক ধড়ফড় করছে, বুক হুম। ধড়ফড় করছে কেন, এটার একটা ব্যাখ্যা দিলেই কিন্তু রোগী ঠিক হয়ে যায়। দেখো প্রেগনেন্সিতে তোমার যখন ব্লাড ফ্লোটা ইউট্রাসের দিকে বেড়ে যাচ্ছে তখন হার্ট থেকে সব ব্লাড ফ্লো তোমার বাবুর দিকে দৌড় দিচ্ছে, তখনই হুম। তোমার হার্টটা কাজ করার জন্য বেশি বেশি পাম্প করছে। ও তখন হুম। কিন্তু এই প্যালপিটেশনটাকেও ভালোভাবে নিবে, বলবে ও আচ্ছা আচ্ছা তাই, তার মানে হুম। প্যালপিটেশন হচ্ছে, বাবুর কাছে ব্লাড চলে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা জেনারেল ফিজিওলজিটাকে, দৌলাদের বা মিডওয়াইফদের এই জ্ঞানগুলো থাকে কিন্তু, তারা যখন ওভাবে বলে এবং তুমি কিছুই না, তুমি একটু শুবা একটু পরেই দেখবা সব ঠিক হয়ে গেছে, ও কিন্তু নর্মালি নিবে। তারপর ফ্যামিলি মেম্বারকে খুবই সাপোর্টিভ হতে হবে। তার ডায়েটটা খুব ভালো হতে হবে, কারণ দেখো আজকাল তো আমরা আসলে ভালো খাবার খাই না। হ্যাঁ, সেটা হ্যাঁ। যে ইয়েই হোক না কেন, হায়ার ক্লাস বলো, লোয়ার ক্লাস আর মিডল ক্লাস, আমাদের বেশিরভাগ খাবারই খুবই ফার্টিলাইজার থাকে। আমরা ফার্মেড মুরগি, ফার্মেড ডিম, ফার্মেড দুধ সবই ফার্মেড প্রসেসড খাই। খাবারের প্রতি আমাদের একটা অন্যরকম লোভ কাজ করে। হ্যাঁ, 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 এবং কালারিং ফুড এগুলো। তো দেখা যাচ্ছে যতটা সম্ভব ন্যাচারালি থাকতে হবে, এবং প্রতিদিন একটু দুধ, ডিম, মাছ, সবজি, ডাল, লেবু এগুলো একটু খাবারে থাকলে খুব ভালো হয়। তাকে ওয়ার্কিং থাকতে হবে। আমার কিন্তু বেশিরভাগ রোগী হচ্ছে তারা জব করে, এবং হুম। আমি ওদেরকে, ওরা যদি বলে ম্যাডাম কবে ছুটি নিব, কবে ছুটি নিব, আমি বলি কি শোনো, একদম লেবার পেন নিয়ে অফিস থেকে এখানে আসবা। উম, কেন, আগে থেকে ছুটি নেওয়া মানে বাসায় বসে বসে গুগলসে যাবে, আর বসে বসে সব পচা পচা দুশ্চিন্তা নিউজ গুলো করবে। পড়বে, নেগেটিভ থট গুলো নিয়ে প্রেশার টেশার বাড়িয়ে আর ওজন বেড়ে যায়। হ্যাঁ, একটা মেয়ে যখন হুম। ওয়ার্কিং থাকে সে কন্টিনিউ একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টের মধ্যে যায় দেখে তার খুব ভালো ইয়েটা থাকে, সেটা হবে না। হ্যাঁ, তো এটাও হুম। একটা আর কি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এগুলো একটুখানি খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, আর হচ্ছে তারপর তার এই যে মেন্টাল সাপোর্ট, যে আজকে যেমন আহ, একটা পেশেন্ট, তার হাজবেন্ড খুবই বিজি, খুবই বিজি। তো পেশেন্টটা, আমি যখন হাজবেন্ডটাকে বলেছি যে ওকে কিন্তু অবশ্যই সবসময় যখন ও এখানে আসবে বা কোথাও যাবে একটু অ্যাকম্পানি করার চেষ্টা করবে। তো হাজবেন্ডটা বুঝাই যাচ্ছে অফিস থেকে এসেছে খুব ব্যস্ত,
তো আমাকে বললো কি, ম্যাডাম জানেন, আমি এখন বুঝতে পারলাম, আমি যখন, ও তো হসপিটালে এসেছে আরেকজনের সাথে, আমি যখন আবার অফিস থেকে আসলাম হসপিটালে আপনার রুমে ঢোকার আগে আগে, ও আমাকে দেখে কি খুশি হয়ে গেল। তাহলে হুম দেখো এখানে মেয়েটার মেন্টাল যে স্যাটিসফ্যাকশনটা কাজ করলো, হুম এবং ও কিন্তু আমার কাছে এসে বলতে ভুলেই যাচ্ছে যে ওর আসলে কি সমস্যা হচ্ছে, কারণ কি, সে খুবই এক্সাইটেড যে ওর হাজবেন্ড ওকে, ওর প্রেগনেন্সিটাকে গুরুত্ব দিয়ে ওর সাথে ডক্টরের চেক আপে এসেছে। এটা কিন্তু খুবই দরকার। হ্যাঁ, হ্যাঁ খুবই দরকার। আমরা এটা আমাদের ইয়েতে অনেক টেন্ডার লাভিং কেয়ার বলি, যে এসে বারবার বলবে তুমি খেয়েছো, তুমি ঘুমাও, তুমি একটু রেস্ট নাও। এই কাজগুলো ও হয়তো এমনিও করতো, কিন্তু যখন ওকে কেউ বলছে তখন ও বুঝতে পারবে যে ও আচ্ছা, আমি বা আমার বেবি এই ফ্যামিলির জন্য খুবই প্রেশিয়াস, এভরিওয়ান ইজ টেকিং কেয়ার অফ আস, রাইট? হুম হ্যাঁ তখন কিন্তু তার ভালো লাগবে। আর ওজন বাড়ানো যাবে না, ওজনটা অবশ্যই যেন তার ইয়ের মধ্যে থাকে, খুব বেশি ওয়েট গেইন করতে আমরা নিষেধ করি। যেমন প্রথম 3 মাস তো ওজন বাড়েই না, তারপরে আমরা মাসে মানে 24 উইকস এর পরে আমরা মাসে 1 কেজির মতো বলবো, মাসে, হ্যাঁ, তার চেয়ে মাস বেশি না। হ্যাঁ, হুম। হ্যাঁ অনেক ওভারওয়েট হলেই কিন্তু আস্তে আস্তে দেখা যায় প্রেগনেন্সিতে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এগুলো অনেক ধরনের প্রবলেমের মধ্যে পড়তে হয়। হ্যাঁ। হুম আসলে হুম, ন্যাচারাল ডেলিভারির জন্য প্রেগনেন্সিটাকে আমাদের আরো বেশি ন্যাচারাল করা উচিত। ওই সময় অ্যাক্টিভিটি হুম, করা উচিত, ওই সময় অ্যাক্টিভ থাকা উচিত, আমাদের যে রান্নাঘরে যে খাবারগুলো রান্না করা হয় সেগুলো খাওয়া উচিত। তারপর আমাদের মেন্টাল হেলথের আসলে যত্ন নেওয়া উচিত। আমাদের প্রিন্যাটাল কোর্সে পুরো একটা ক্লাসই আছে আপনার মেন্টাল হেলথের উপর। যখন হুম, মায়েরা মেন্টালি স্টেবল থাকে, আরো বেশি শান্ত থাকে, দেখা যায় যে তাদের হরমোনাল যে ব্যালেন্সটা সেটাও খুব সুন্দর থাকে। তাছাড়া যখন এক্স্যাক্টলি। মাগুলো তাদের যে প্রেগনেন্সির অস্বস্তিগুলো আছে, যে কষ্টগুলো আছে, এগুলার পেছনের কারণ জানতে পারবে, তখন দেখা যাবে যে সে নিজেই ও কষ্টটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতেছে। হুম, সে হুম, সেটাই খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিতে পারছে। তো ম্যাম, হুম, আজকে আমাদের আলোচনা মোটামুটি এই পর্যন্তই ছিল। আমরা খুবই হ্যাঁ। খুবই খুবই কৃতজ্ঞ যে আপনি আপনার এত ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় করে দিয়েছেন। আপনি আমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। তাছাড়া আমরা নতুন কিছু বিষয় জানতে পারলাম যে ওজিএসপি বাংলাদেশে ন্যাচারাল ডেলিভারি বা নর্মাল ডেলিভারির হার বাড়াতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তো হুম, সেটা হুম, নিয়েও আমরা খুব সুন্দর একটা আইডিয়া পেলাম। তো ম্যাম, আপনি হুম, যদি অ্যালাউ করেন, আমাদের মায়েরা হয়তো কিছু প্রশ্ন করবে, আমরা হুম, কিছু প্রশ্ন কি নিতে পারি, দু একটা? শিওর, হ্যাঁ, 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 শিওর, শিওর, নিয়ে নাও, হ্যাঁ, অসুবিধা নেই। হুম। একজন মা জানতে চাচ্ছেন যে এটা ওনার দ্বিতীয় প্রেগনেন্সি। প্রথম হ্যাঁ, লেবারে হ্যাঁ, ওনার হাজবেন্ড ওনার সাথেই ছিলেন, ডেলিভারির হ্যাঁ, সময়টুকু ছাড়া। তো এখন ওনার প্রশ্ন হুম, যে আমার হাজবেন্ড খুব বলে যদি আমরা একটা পোর্টেবল বাথটাব কেবিনে নিতে পারি বা পারতাম, সেটা কি উনি পারবে না? এরকম একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ। এই যে আপনাকে ধন্যবাদ, হ্যাঁ, উর্ওয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই প্রশ্নটা করেছেন যে ডেলিভারি সময়টুকু ছাড়া উনি যেতে ছিল, এবং যদি পোর্টেবল বাথটাব কেবিনে, এখন এই পোর্টেবল বাথটাব কেবিনটা কিন্তু হসপিটালে এটার ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ, এইটা হচ্ছে একটা ব্যাপার। যেমন আমি যেসব সেট আপে কাজ করি ওখানে কোথাও এরকম পোর্টেবল বাথটাব কেবিনের ব্যবস্থা নাই। হ্যাঁ, কিন্তু আমার জানা মতে বাংলাদেশে কোথাও আছে কিনা ঠিক আমি বলতে পারছি না। তো এটা একটা ব্যাপার। আহ, এটা হলে তো আসলে খুবই ভালো হয়। আমি বোধহয় বলছিলাম তোমাকে, তাই না রেজওয়ানা, যে হুম হ্যাঁ, ওদের ওখানে বাইরে ওয়াটার এটা একটা বার্থ। ব্যবস্থা আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাদের আরেকজন, উনি কি হুম বলেছেন, ও আচ্ছা, সাভার থেকে আমার এক্স স্টুডেন্ট। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সে আমার আপনাকে ওর অনেক মিস ডেলিভারি করে, ডেটে আপনার জন্য খুবই দোয়া সাহস করেছে। পেয়েছিল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, 5 মাস প্রেগনেন্সি চলছে, বাচ্চা নড়াচড়া বুঝতে পারছি না কেন? আচ্ছা, একটা ব্যাপার কি, সাধারণত প্রেগনেন্সিতে অনেক সময় 18 সপ্তাহ থেকে অনেক মা বুঝতে পারে, অনেকে 20, অনেকে 22। এটা আসলে ডিপেন্ড করে যে কোন মা কখন তার বাচ্চার নড়াচড়া বুঝতে পারছে। আরেকটা যেটা হয়েছে যে
অনেক বাচ্চার পজিশন ব্রিজ থাকে, ব্রিজ মানে মাথাটা উপরে থাকে, পাছার অংশটা নিচে থাকে। এই বাচ্চাগুলোর এই পজিশনের জন্য কিন্তু মারা মুভমেন্টটা কম বুঝে। বেশিরভাগ মারাই যখন 20 সপ্তাহে এসে বলে ম্যাডাম বুঝতেছি না তো আমরা কি করব, দেখা যায় যে তখন অ্যানোমালি স্ক্যান তো তো কমন দিতে হয় আমাদের। আমরা দেখি যে আসলে বাচ্চাটা ব্রিচ হয়ে আছে। হ্যাঁ, যে ব্রিচ বেবিতে এটা হতে পারে। হ্যাঁ, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আচ্ছা, এখন তো অনেকগুলো প্রশ্ন দেখছি। হ্যাঁ, হ্যাঁ, মায়েরা এখন প্রশ্ন এরপর করা হচ্ছে শুরু যে করেছে। হ্যাঁ, এখানে একজন বলেছে যে 7 মাস থেকে হোমিওপ্যাথি ওষুধ খায় তাহলে নাকি জরায়ু খুলতে সহায়তা করে। আচ্ছা, আমি একটা জিনিস কি, হোমিওপ্যাথিকের ব্যাপারটা আমি নিজে তো আসলে জানি না। এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, কারণ কোনো কিছু ব্যাপারে না জেনে কথা না বলাটাই ভালো। হ্যাঁ, ঠিক আছে। তবে জ্বরের মুখ খোলা নিয়ে ন্যাচারালি আমরা একটা কথা বলি যে শেষের দিকে যখন 37-38 উইকস হয়ে যায়, তখন ন্যাচারাল বার্থের জন্য কিন্তু আমরা অনেক সময় বলি যে আপনি আনারস, পেঁপে, গাজর, কামরাঙ্গা যেগুলো নিষেধ করেছিলাম সেই ফ্রুটস গুলো আমরা তখন খেতে বলি। কেন? সেই ফ্রুটস গুলোতে যে অ্যাসিডটা থাকে ও কিন্তু ন্যাচারাল ইনডিউসার হিসেবে অনেক সময় কাজ করে। ঠিক আছে, হ্যাঁ, লেবারের এটা সময় একটা। এটা দারুণ কাজে দেয়। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আমার চেম্বার কোথায় আছে ওটা জানা যাবে পরে। হ্যাঁ, বলে দিও রেজবানা। আচ্ছা, জি, একজন বলেছে আমি ইনশাআল্লাহ। 6 সপ্তাহ রানিং, আমার প্রেগনেন্সির সাথে আগে হিমোগ্লোবিন ছিল 11.6, এখন আমি ফলিক অ্যাসিড খাচ্ছি কিন্তু আমার অনেক মাথা ঘুরায় আর অনেক ঘুম আসে, এটা হিমোগ্লোবিনের অভাব কিনা? আচ্ছা, দেখো ওর প্রেগনেন্সির আগে ওর 11.6 ছিল, খারাপ না, ভালোই ছিল। এখন 6 সপ্তাহ রানিং। এখন কথা হচ্ছে যে 11.6টা ওর প্রেগনেন্সির কতদিন আগে ছিল, সেটা একটা ব্যাপার। আর ফলিক অ্যাসিড খাচ্ছ একদম ঠিক আছে, 6 সপ্তাহ 12 সপ্তাহ পর্যন্ত ফলিক অ্যাসিডই খেতে হবে। আর মাথা ঘুরাচ্ছে, এটা প্রেগনেন্সি একটা সিমটম, এটা হতেই পারে। আর অনেক ঘুম আসে, এটাও দেখা যায় যে যেসব মারা একটু বেশি দুর্বল থাকে তাদের হয়। সেক্ষেত্রে যেটা করতে পারো তুমি খাবার দাবারটা ইমপ্রুভ করো। আরেকটা হচ্ছে যে কিছু আরেকবার যদি হিমোগ্লোবিনটা একটু চেক করে নেওয়া হয় তবে ভালো হয়। রেজওয়ান, আমি এক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই। আমরা জি। কিন্তু আমাদের বহু মাকে পাই যারা থ্যালাসেমিয়া, যেটা তাদের আগে ডায়াগনোসিসই হয় না, প্রেগনেন্সিতে এসে রিপিটেডলি তার হিমোগ্লোবিন কম, খারাপ লাগে, হুম। হিমোগ্লোবিন কম, খারাপ লাগে, তখন আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে দেখি তার আসলে থ্যালাসেমিয়া রোগটা আছে। হ্যাঁ, আচ্ছা। তো ওটাও কিন্তু আমাদের দেশে আমরা থ্যালাসেমিয়ার মা অনেক পাই। তো এই জন্য আমার হুম। এই তোমাদের প্রোগ্রামের মধ্যে এটা একটা মেসেজ। হ্যাঁ, হ্যাঁ, আমার জি। 26 সপ্তাহ চলে, আমার রাতে পায়ে প্রচন্ড ব্যথা করে। আচ্ছা, এখানে রাতে পায়ে প্রচন্ড ব্যথা করে, পায়ে ব্যথা করা, লো ব্যাক পেইন হওয়া, এই সময় একটা বাচ্চার জন্য প্রতিদিন মায়ের 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম লাগে। এখন এইটুকু পরিমাণ ক্যালসিয়াম মাটা কি খাচ্ছে? আমি যদি ওষুধ বাদ দিই, এজন্য বলছি আমরা যতই বলি না কেন আমি খুব ভালো কোম্পানির ওষুধ লিখছে, বাট অ্যাকচুয়ালি উই ডোন্ট নো যে এই ওষুধগুলোতে কতটুকু অ্যাকচুয়াল ক্যালসিয়াম পাচ্ছে, তাই না? হুম। কখনোই হ্যাঁ। গ্যারান্টি দিতে পারবো না সেটা যত ভালো কোম্পানি লিখে। তাহলে মায়ের উচিত ও 1 কাপ 1 কাপ করে সারাদিনে ½ কেজি দুধ খাচ্ছে কিনা, কারণ ½ কেজি দুধ হচ্ছে প্রেগনেন্সিতে ডিমান্ড একটা মায়ের, মা এবং বাচ্চার দুজনের রিকভার করার জন্য। এটা একটা। দ্বিতীয় হচ্ছে এই পায়ে ব্যথা নিয়ে অনেক রোগী আসে, আমরা দেখি তাদের অনেক ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে। ভিটামিন ডি হুম। ডিফিসিয়েন্সিতেও কিন্তু এরকম হতে পারে। তাহলে ভিটামিন ডি যুক্ত খাবার হচ্ছে দুধ, ডিম এন্ড টক দই। হ্যাঁ, এটা। আর আমরা বলি একটু প্রাইভেসি মেনটেন করে আপনি যদি সূর্যের আলোটা গায়ের স্কিনে তৈরি হয় ভিটামিন ডি সূর্যের আলো থেকে, সেটা যদি একটু ব্যবস্থা করতে পারেন, হ্যাঁ, তাহলেই দেখা যায় যে অনেক বেশি তার এই ব্যথা ট্যাথা কমে যাচ্ছে, কারণ তার ক্যালসিয়াম আর ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটা খাবারের মাধ্যমে ঠিক থাকলেও সে অনেক বেশি আরাম বোধ করবে। একজনের প্রেগনেন্সি 4 মাস কমপ্লিট, 3 মাসে যে ওজন আমার ছিল এখনো তাই আছে, ওজন বাড়েনি, আমি নিজেও আন্ডারওয়েট, এই অবস্থা আমার করে। তাহলে দেখো, একটা আন্ডারওয়েট মা মানে কি, সে কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি। ওভারওয়েটও যেমন হাই রিস্ক প্রেগনেন্সি, আন্ডারওয়েট মাদারও কিন্তু হাই রিস্ক প্রেগনেন্সি। আন্ডারওয়েট মাদারের তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলি, একটা আন্ডারওয়েট মাদার আর একটা ওভারওয়েট মাদার,
আন্ডারওয়েট মাদার পুরা প্রেগনেন্সিতে 14-15 কেজিও ওয়েট গেইন করতে পারে, অসুবিধা নাই। কিন্তু ওভারওয়েট হলে কিন্তু সেটাকে আমরা কাট অফ করে 6 থেকে 8 কেজির মধ্যে রাখতে বলি। এখন আপনি যেহেতু আন্ডারওয়েট এবং আপনি বলছেন আপনার ওজন বাড়ছে না, আপনার দুটো জিনিস খেয়াল করতে হবে। আমরা আমাদের দেশে কমন যেটা পাই, একটা হচ্ছে এনিমিয়া আর একটা হচ্ছে ইউরিন ইনফেকশন। এই দুটাই খুব কমন, কিন্তু দুটাই আনডিটেক্টেড থাকে। দেখা যাচ্ছে পেশেন্টের আসলে এনিমিয়া, পেশেন্ট জানেই না। তাহলে এনিমিয়া থাকলে তার কিন্তু খাওয়ার রুচি হবে না। এনিমিয়া থাকলে তার বডিতে রিপিটেড ইনফেকশন হবে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। দুটো ভাইস ভার্সা, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলেও কিন্তু মায়ের রুচি হবে না। ইউরিনারি ইনফেকশন চলতে চলতে আস্তে আস্তে কি হয়, আমরা রেনাল এনিমিয়া বলি। আমাদের কিডনিতে যে ইরিথ্রোপয়েটিন সিক্রেশন হয়ে আমাদের রক্তটা তৈরি হয়, সেটাও তখন ডিপ্রেস হয়ে যায় অনেক লং টার্ম ক্রনিক ইউরিনারি ইনফেকশন থাকলে। তাহলে এই দুইটা কারণ আমাদের দেশে মাদের। আরেকটা হচ্ছে যে মাটা হয়তো প্রেগনেন্সির আগে থেকে এনিমিক ছিল, তাহলেও সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তাহলে আমার মনে হয় আপনি আপনার এনিমিয়া আর ইমিউন ইনফেকশনটা ঠিক আছে কিনা এই দুটো দেখে কারেক্ট করলে আপনি ইনশাল্লাহ, এখনো অনেক সময় আছে, আপনার খাবার এবং ওই দুটার ব্যবস্থা নিলে আপনি অবশ্যই আপনার ওয়েট গেইন করে ফেলবেন। 40 সপ্তাহের পরও যদি ডেলিভারি পেন না ওঠে আর বাচ্চার মাথা 9.5-এর মতো হয়, তখন পেন ইন্ডিউস করে ডেলিভারি করতে যাওয়া উচিত নাকি আর অপেক্ষা করা উচিত স্বাভাবিক ব্যথা ওঠা? আচ্ছা, বিপিডি, বাচ্চার মাথার ডায়ামিটার 9.5 হয়েছে আর 40 সপ্তাহ হয়েছে। সাধারণত সব ভালো থাকলে, যেমন মায়েরও পেলভিস খুব ভালো, মাও খুব উঁচা লম্বা, খুব বোঝাই যাচ্ছে যে পেলভিসও ভালো হবে। আর এদিকে বাচ্চার পজিশন, পানি টানি সব ভালো আছে। সেক্ষেত্রে কিন্তু সব ভালো থাকলে আমরা আরো 2-3 দিন অপেক্ষা করতে বলি। কারণ এটা সবসময় কথা যে ন্যাচারালটা মানে পেন ইনডিউসের থেকে ন্যাচারাল ডেলিভারি পেন উঠলে ডেলিভারির চান্সটা অনেক বেশি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় 2-3 দিন ওয়েট করা যাবে, যদি এভরিথিং ভালো থাকে। আহ করলে যদি ন্যাচারালি পেইনটা উঠে যায়, আউটকামটা আরো ভালো হবে। আদারওয়াইজ যদি না হয়, তাহলে ইনডিউস করতে হবে। কারণ এখনই যদি 9.55 যত ডে বাড়তে থাকে, তত পানির পরিমাণটা কমতে থাকে, বাচ্চার মাথাটা শক্ত হতে থাকে, তখন আবার ডেলিভারিটা কষ্টকর হয়ে যেতে পারে। হ্যাঁ, হুম। আচ্ছা ম্যাম, যাদের টুইন প্রেগনেন্সি তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য প্রথম থেকে কি কি আচ্ছা, এটা খুবই গুড কোয়েশ্চেন। প্রথম থেকে নর্মাল ডেলিভারির জন্য আর সব মারা যা করে সেটাই করতে হবে, কিন্তু টুইন প্রেগনেন্সিতে টুইন মাদের কিছু প্রবলেম থাকে। একটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন বলি আমরা। অনেক টুইন প্রেগনেন্সি, বেশিরভাগ টুইন প্রেগনেন্সি বলে আর্লি প্রেগনেন্সিতে এসে, ম্যাডাম একটু একটু ব্লিডিং হচ্ছে, পেট ভারী হচ্ছে, এই মনে হচ্ছে অ্যাবর্শন হয়ে যাবে, এরকম ফিল হচ্ছে। তো এই রকম ভাবে যে টুইন প্রেগনেন্সি গুলো আসে, তখন কিন্তু আমরা অন্যান্য মাদের মতো ওভাবে এক্সারসাইজ করতে বলতে পারি না। অনেক মা দেখা যায় মায়ের বডির তুলনায় টুইন প্রেগনেন্সিটা এত ভারী যে সে কিছু করতে গেলেও তার কষ্ট হচ্ছে। আর আরেকটা যেটা হয়েছে যে টুইন প্রেগনেন্সি নর্মাল ডেলিভারি হবে কি হবে না, দুটো ব্যাপার আমরা দেখি। একটা হচ্ছে বাচ্চার পজিশন। প্রথম বাচ্চার পজিশনটা দেখে আমরা দেখি যে প্রথম বাচ্চাটা কোন পজিশনে আছে। প্রথম বাচ্চাটা কেফালিক হলে সেই ক্ষেত্রে টুইন ডেলিভারিটা ইজিয়ার হয়। কিন্তু যদি দেখা যায় প্রথমটাই ব্রিজ, তারপরেটা কেফালিক হলো, দ্বিতীয়টা অনেক সময় ঝামেলা হয়ে যায়। এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে টুইন বাচ্চাগুলো একই ফুলের মধ্যে নাকি দুই ফুলের মধ্যে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একই ফুলের মধ্যে দুইটা বাচ্চা থাকলে অনেক সময় যেটা হয় যে একটা বাচ্চা বের হয়ে আসলো, সেকেন্ড বাচ্চাটা বের হতে অনেক দেরি হলো, যেটাকে মনোকরিয়নিক বলি আমরা, তখন কিন্তু সেকেন্ড বাচ্চাটা অনেক সময় অ্যাসফিক্সিয়েটেড হয়ে যায়, খারাপ হয়ে যায়। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো এগুলো আসলে অনেক কিছু আমরা দেখে শুনে তারপর ডিসিশনটা ঠিক করি। হ্যাঁ, আর টুইনে সাধারণত নর্মালি যেটা হয় তার চেয়ে অনেক আগেই তাদের পেইনও উঠে যায়, তার স্পন্টেনিয়াস মেমব্রেন রাপচার হোক বা পেইন হোক, নিয়ে আমাদের কাছে চলে আসে। প্রেগনেন্সিতে 1 থেকে 2 মাসে আলট্রাতে জরায়ুতে সিস্ট ধরা পড়লে কি কোনো সমস্যা? এতে কি সিজার করতে হয় না নর্মাল? আচ্ছা, জরায়ুতে টিউমার, সিস্ট না, টিউমার হয়তো ফাইব্রয়েডের কথা বলছে। ফাইব্রয়েড সহ অনেক ডেলিভারি হয়, ঠিক আছে?
ফাইব্রয়েডটা কোন পজিশনে আছে, ওটা কি বাচ্চাকে নামতে বাধা দিবে বা ডেলিভারিটা অবস্ট্রাক্ট করবে, এইগুলো অ্যাসেস করে আমার বহু প্রেগনেন্সি ডেলিভারি দেখা যাচ্ছে ফাইব্রয়েড সহই আমি ন্যাচারালি অ্যালাউ করেছি এবং অনেকগুলোই সাকসেসফুলি হয়েছে। যেগুলো হয়নি সেগুলো হয়তো বাধা পেয়েছে দেখে হয়নি, তখন আবার ডিসিশন চেঞ্জ করতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, একজন মা তার ডেলিভারি আগে জানুয়ারি মাসে একদম ভরা শীতে আমার হসপিটালের জন্য বেশি একটা কেবিন রাখা হয়, আমার স্টাফও আছে যে সেখানে আলহামদুলিল্লাহ। এই সাথে বাচ্চা বা বড় গামলায় পানি নিতে চাই, তাহলে কি শীতের কারণে বেবির কোনো প্রবলেম হওয়ার আশঙ্কা থাকে কিনা? না, আসলে শীতের কারণে না, লেবার রুমটাই তো অনেক গরম থাকে। আমরা মানে এসির টেম্পারেচার বাড়িয়ে হলেও ওই টেম্পারেচারটা মেনটেন করি আমরা, হ্যাঁ, ওই কেবিনে। আর পানিটাও তো থাকে ওই তাপমাত্রার মধ্যেই, কাজে ওটা কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, প্রথম প্রিন্স 15 সপ্তাহ চলছে, সুস্থ আছি। ওজন 58, প্রেগনেন্সির আগের ওজন। ভাতটা কম খাই, লাল রুটি রুচি কম। একটু জানতে চাচ্ছে আমার ওজন নিয়ে। 15 সপ্তাহ চলছে। না, এটা খুব একটা খারাপ না, ভালোই আছো। হ্যাঁ, তবে এরপর থেকে ওজনটা যেন ঠিক মতো বাড়ে সেটা খেয়াল করতে হবে। হ্যাঁ, 58-59 কেজি এভারেজ, আমাদের দেশে বেশিরভাগ মেয়েরা এই ওজনেই থাকে। 5 মাস চলছে, কোমরে ব্যথা, শরীরে ব্যথা, মুভমেন্ট, ডান পাশে ঘুরতে কষ্ট হয়। হ্যাঁ, তোমাকেও আমি বাবা অ্যাডভাইস করব, ফারহানা ইয়াসমিন, যে তুমি একটু দুধ খাওয়াটা বাড়িয়ে দাও, সূর্যের আলো গায়ে লাগাও। হ্যাঁ, দুধ, ডিম এবং টক দই। অনেকে আছে দুধ সরাসরি খেলে বলে যে অ্যাসিডিটি হয়। আমি সেসব রোগীদের বলে দিই যে তোমরা ইয়ে করো, কি বলে, একটু দুধের পায়েস, সেমাই এগুলো করে খেলে ভালো হবে আর কি, বুঝেছো? হ্যাঁ। ম্যাম, এখানে আমাদের আসলে অনেকগুলো প্রশ্ন এসেছে, এতগুলো প্রশ্ন অ্যাড্রেস করা আসলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো তার চেয়ে বড় কথা কি জানো, আমার ওই যে হসপিটাল থেকে ফোন দিচ্ছে, মনে হয় আমার একটা খারাপ রোগী আসলো কিনা, আমি বারবার কেটে দিচ্ছি। জি ম্যাম, হ্যাঁ। আমরা এখন শেষ করতে চাচ্ছি। থ্যাংক আপনাকে ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের মায়েদের প্রশ্নগুলো এত সুন্দর সুন্দর, এত সুন্দর করে পোলাইটলি উত্তর দেওয়ার জন্য। ম্যাম, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক অবশ্যই অনেক অবশ্যই। বেশি দোয়া আর ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম অসংখ্য ম্যাম। ধন্যবাদ সবাইকে। এবং আমি আশা রাখি আমাদের এখানে যারা মারা আজকে যুক্ত হয়েছেন, আপনারা সবাই একটা সাকসেসফুলি নর্মাল ডেলিভারি হোক আর ন্যাচারাল বার্থই হোক, সেটার মাধ্যমে আপনারা একটা বেবি কে পৃথিবীতে আনবেন, এবং আপনার এবং আপনাদের বাচ্চাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সাথে শুভকামনা থাকলো রেজওয়ানা, তোমাদের জন্য, তোমরা অনেক একটা বিশাল কাজ করছো। আমি খুবই হ্যাপি তোমাদের সাথে যুক্ত থাকতে পেরে। এবং ইনশাল্লাহ সামনে আমি আমাদের ওজিএসবির পক্ষ থেকে আমরা যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছি, যে কিভাবে আমরা ন্যাচারাল বার্থ বা নর্মাল ডেলিভারিটাকে বাড়িয়ে সিজারিয়ান সেকশনের রেটটা কমিয়ে আনবো, সেগুলো সম্বন্ধেও আপডেট করব, এবং কিভাবে তোমাদেরকেও ইনকর্পোরেট করে আমরা কাজগুলো আরো বাড়াতে পারি, সেই প্রচেষ্টা থাকবে। ওকে। জি ইনশাআল্লাহ ম্যাম, জাযাকিল্লাহু খাইরান। আজকে আমাদের সেশনটি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।